প্রথমে জাস্ট একটু এনশিওর করেন তো যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। যারা অলরেডি জয়েন করেছেন একটু কাইন্ডলি আপনাদের টাইমলাইন থেকে ক্লাসটি শেয়ার করে দিন এবং আপনাদের পরিচিত যারা আছে 43 প্রিলি ক্যান্ডিডেট কিংবা রিটেন ক্যান্ডিডেটও যদি হয় তাহলে এই বিন্যাস সমাবেশের বেসিকটুকু দরকার। যাদের জন্য প্রয়োজন ক্লাসটি একটু দয়া করে কমেন্টে মেনশন করে দিন। আমরা একটু 1 থেকে 1.5 মিনিট ওয়েট করি, সবাই একটু জয়েন করুক, এরপর মূল ক্লাসটা শুরু করব। যেহেতু বিন্যাস সমাবেশ ধারাবাহিক ক্লাস, আমি 4টা ক্লাস নেব, কমপ্লিটলি বিন্যাস সমাবেশ শেষ করব। সেক্ষেত্রে প্রথম ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাই মূলত ফান্ডামেন্টাল থিংস ডিসকাস করা হবে। তাই একটু দয়া করে সবাইকে শেয়ার করে দিন যেন শুরুটা মিস না করে। আপনারা জানেন যে এই ক্লাসগুলো আমি আগে নিয়েছিলাম এখানে, তো কোনো একটা অজানা কারণে ক্লাসটা গ্রুপ থেকে ডিলিট হয়ে গিয়েছে, একটা টেকনিক্যাল এরর, তখন আমার জানা ছিল না। বাট এবার আর ডিলিট হবে না, এটুকু মোটামুটি নিশ্চিত। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ক্লাসগুলো আবার নেওয়ার জন্য, তাই গ্রুপে আবার ক্লাসগুলো নিচ্ছি। তো আপনাদের 4টা ক্লাস হবে, শিডিউল অলরেডি দেওয়া আছে। আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার, তাহলে মঙ্গল, বৃহস্পতি, রবি এবং আগামী মঙ্গলবার, ওটা এই 4 দিনই রাত 10টায় আপনাদের এখানে ক্লাস হবে। তো 4টা ক্লাস আপনাদের, প্রতিটা ক্লাস হবে অ্যারাউন্ড 80 থেকে 90 মিনিট। আপনাদের সাধারণত ফ্রি লাইভগুলো যেটা হয় 50 থেকে 60 মিনিট হয়। 50-60 মিনিটে যদি বিন্যাস সমাবেশ কমপ্লিট করতে চাই তাহলে ক্লাসের প্রয়োজন হচ্ছে 6 থেকে 7টা। তো এত ক্লাসের এখন এই মুহূর্তে সময় নাই আপনাদের প্রিলি সন্নিকটে। দ্যাটস ওয়াই আমি দিন সংখ্যা কমিয়ে ক্লাসের সময়টা একটু বাড়াবো। প্রতিটা ক্লাস হবে 80 থেকে 90 মিনিট। আর আপনারা অলরেডি জানেন যে গ্রুপে আমার এই শিটটা প্রোভাইড করা হয়েছে। তো যারা শিটটা ডাউনলোড করেছেন তাদের জন্য ভালো, বাট যারা করেন নাই আপাতত শিট ছাড়া আজকের ক্লাসটা করতে পারবেন। তবে নেক্সট ক্লাস অবশ্যই শিটটা ডাউনলোড করে সামনে বসবেন, কারণ আমি একদম পূর্ণাঙ্গ এই শিটের আলোকে করাবো এবং আপনারা যদি শিটটা কেউ দেখেন তাহলে বুঝতে পারবেন শিটটা কতটা ইফেক্টিভ হবে। তো আমি অ্যাগেন বলি, অলরেডি অনেকে জয়েন করেছেন, কিন্তু এই যে কমেন্টে আপনাদের মেনশন তেমন দেখতেছি না। একটু দয়া করে মেনশন করে দিন যেন পরিচিতরাও দেখতে পারে, নিজেরাও দেখেন, পরিচিতরাও দেখেন। বিন্যাস সমাবেশ খুবই মজার টপিক, বুঝলে না বুঝলে খুবই ঝামেলা, ঠিক আছে? বাট এইটুকু আত্মবিশ্বাস আমার আছে ইনশাল্লাহ। আপনাদের সাথে 4টা ক্লাস যদি স্পেন্ড করি আপনারাও বিন্যাস সমাবেশ শিখে যাবেন যেমনটা আমি পারি, একেবারে আমার মতো। তো ঠিক আছে, তো শেয়ার আমাদের হচ্ছে, লাইভে উপস্থিতি হচ্ছে, বাড়ছে। একটু আরও মেনশন করে দিন, শেয়ার করে দিন। যত বেশি শেয়ার তত আমার কনফিডেন্স বাড়বে। আমি এত বেশি এক্সপেক্ট করি না, আমি আশা করব যে আজকের ক্লাসে কমপক্ষে 100 শেয়ার হবে, ঠিক আছে? কমপক্ষে যেন 100 শেয়ার হয় এটা এক্সপেক্ট করব। আর আমার এই গ্রুপটা খুব ছোট গ্রুপ, তেমন বেশি দিন হয় নাই আমি জব মার্কেটে, বাট অভিজ্ঞতা আমার কিন্তু শিক্ষকতা নতুন না। আপনারা যারা আমাকে চেনেন জানেন 14 বছর ধরে শিক্ষকতায় আছি, ইউসিসিতে ম্যাথ ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি 2011 সাল থেকে। তো সেই হিসেবে আশা করি আপনারা ভালো কিছু পাবেন। এই ক্ষেত্রে আপনাদের যে সমস্যাগুলো আছে, এই বিন্যাস সমস্যার পরে জ্যামিতি নিয়ে একটা বিশাল সমস্যা আছে আপনাদের, সেই জ্যামিতি ক্লাসগুলোও করব যদি আপনাদের ভালোবাসা পাই। আপনাদের ভালোবাসা হচ্ছে কমেন্ট, শেয়ার এবং আপনাদের মেনশন করা। তো আজকে আর কথা না বাড়াই, আমরা পড়া শুরু করে দেই। আমি কিন্তু এই যে মেনশন অ্যান্ড শেয়ার জিনিসগুলো একটু অবজার্ভ করব, ঠিক আছে? ভালোবাসাটা এক প্রকার গিভ অ্যান্ড টেক অনেকটা। তো আপনাদের বিন্যাস সমাবেশের সবচেয়ে জাতীয় যে সমস্যাটা, ঠিক আছে? হ্যাঁ, একজন লিখছেন যশোর থেকে, ঠিক আছে? আপনারা কমেন্ট করতে পারেন যে কে কোথা থেকে দেখছেন, সেটা একটু আইডিয়া হয়ে যাক। আমার বাড়ি কিন্তু নরসিংদী। অনেকে যদি না জানেন, আমার দেশি ভাই বোন যারা আছেন যদি জেনে থাকেন তাহলে জেনে নেন যে আমার বাড়ি নরসিংদী। সুতরাং একটা দেশি একটা টান তো বেশি থাকে।
তো বিন্যাস সমাবেশের সবচেয়ে ভাইটাল দুইটা কোয়েশ্চেন আপনাদের মনে ঘুরে। একটা হচ্ছে আমরা বিন্যাস সমাবেশ কিভাবে চিনব, মানে কোনটা বিন্যাস কোনটা সমাবেশ, এই ব্যাপারটাই কিন্তু আমরা অনেকে বুঝি না। দ্বিতীয়ত হচ্ছে এটার ক্যালকুলেশন, কারণ বিন্যাসের পি ভাঙ্গা সি ভাঙ্গা এই ব্যাপারগুলো পরীক্ষার হলে অনেকের জন্য অনেকটা টাইম কনজিউমিং হয়। তো আপনাদের ম্যাথ যেমন শিখতে হবে, পাশাপাশি এই দুইটা জিনিসও খুব শিখতে হবে। তো আজকের ক্লাসটা একেবারে আমি ফান্ডামেন্টাল থেকে শুরু করব, একদম ফান্ডামেন্টাল থেকে। তো সেইটুকু আপনারা অনেকে হয়তো বা কিছু কিছু জানতে পারেন, কিছু কিছু অজানা থাকবে, বাট আপনাদের মূল ম্যাথ করানো শুরু করব আধা ঘন্টা পর থেকে। এর আগে আমি আপনাদের বেসিকটুকু দিব, আধা ঘন্টা পর থেকে আমি টাইপ ওয়াইজ ম্যাথ শুরু করব। ঠিক আছে? আপনাদের বিন্যাসের অঙ্কগুলোকে আমি 16টা টাইপে ভাগ করেছি, সমাবেশের অঙ্কগুলোকে আমি 10টি টাইপে ভাগ করেছি। হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে এত টাইপ সবার জন্য সব লাগবে না, কোনগুলো কমন কোনগুলো আনকমন সেটা আমি বলে দিব, বাট আমি পড়াবো যেন আপনারা বুঝতে পারেন। বাট এইটুকু বিশ্বাস করেন যে আপনারা যদি 4টা ক্লাস করেন বিন্যাস সমাবেশ আপনারা পারবেন ঠিক যেমনটা আমি পারি। সুতরাং 4টা ক্লাস করবেন, অর্ধেক ক্লাস বা 1টা 2টা করলে কিছু বাকি থেকে যাবে। 4টা পূর্ণাঙ্গ ক্লাস আশা করি আপনারা করবেন। তো লেটস স্টার্ট। এখানে বিন্যাস সমাবেশ। আজকে আপনাদের কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করি, ফার্স্টে কোয়েশ্চেন অ্যানালাইসিস দরকার। বিন্যাস সমাবেশটা 34তম বিসিএস পর্যন্ত সিলেবাসে ছিল না, 35 বিসিএসে একসাথে 2টা কোয়েশ্চেন চলে আসছে, একটা বিন্যাস থেকে একটা সমাবেশ থেকে। এরপরে আর বিন্যাসের মধ্যে তারা তাকাচ্ছেই না। প্রতিটা বছর একটি করে কোয়েশ্চেন আসতেছে এখান থেকে, বাট প্রতিটা কোয়েশ্চেন সমাবেশ থেকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভলি বলতে পারি যে বিন্যাস থেকে সমাবেশ কিন্তু বেশি কমন আমরা বলতে পারি। কিন্তু যেহেতু সেই 35 থেকে শুরু করে 42 পর্যন্ত টানা সমাবেশ থেকে আসছে, তাহলে বিন্যাস থেকে কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তাই আপনাদের এবার 43-এর জন্য বিন্যাস সমাবেশ দুইটাই সমানভাবে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে প্রথম কথা। আর সমাবেশ থেকে বিন্যাস কিন্তু একটু কঠিন, মনে রাখবেন। বিন্যাস এবং সমাবেশের মধ্যে সমাবেশ হচ্ছে একটু সহজ জিনিস, বিন্যাসটা হচ্ছে একটু কঠিন। তাহলে আমরা যখন এখানকার অঙ্ক করতে যাব, আমাদের ফার্স্ট কথা হচ্ছে 2টা সূত্র ইউজ হবে। একটা হচ্ছে এন পি আর, আর একটা হচ্ছে এন সি আর। একটা হচ্ছে এন পি আর, আর একটা হচ্ছে এন সি আর। এনপিআর এবং এনসিআর দেখেন, এখানে এন এন ম্যাচ, আর আর একই, কিন্তু এই সূত্রটা হচ্ছে বিন্যাসের, এই সূত্রটা হচ্ছে বিন্যাসের, আর এই সূত্রটা হচ্ছে সমাবেশের। আমি র্যান্ডম মনে করেন আপনি কোনো একটা অঙ্কে এন এর ভ্যালু আপনি বুঝতেছেন যে এন এর ভ্যালুটা হচ্ছে 5, আপনি বুঝতেছেন যে এন এর ভ্যালুটা 5, আপনি এটাও বুঝতেছেন যে আর এর ভ্যালুটা হচ্ছে মনে করেন 4, আর এর ভ্যালুটা 4। এখন আপনি এটা বুঝতেছেন না যে অঙ্কটা বিন্যাসের নাকি সমাবেশের। এখন আপনি যদি আন্দাজে ডিল মারেন যে অঙ্কটা ধরে নেই বিন্যাসের, তখন আপনি অবশ্যই লিখবেন 5p4, এটার মান কিন্তু আসবে 120। কিভাবে আসবে আমি একটু পরেই দেখাবো, এটা কিভাবে দ্রুত 120 ক্যালকুলেট করবেন আমি ক্যালকুলেশন দেখাবো। কিন্তু আপনি আন্দাজে ডিল মারলেন যে না অঙ্কটা মনে হচ্ছে সমাবেশের, মানে মনে হচ্ছে, তখন আপনি লিখলেন যে 5c4, তখন কিন্তু আপনার মান আসবে 5। দেখেন তো 120 আর 5 দুইটা কি একই জিনিস? বিশাল পার্থক্য। এখন আপনি এন বুঝলেন আর বুঝলেন, ঠিকঠাক মতো দুইটা বোঝার পরেও অঙ্কটা বিন্যাসের নাকি সমাবেশের এটা না বোঝার জন্য পুরোপুরি ভুল করে চলে আসতে পারেন। তাই আপনাদের এই চ্যাপ্টারের অঙ্ক করার আগে সবার আগে জরুরি অঙ্ক বিন্যাস নাকি সমাবেশের এটা চেনা। দ্বিতীয়ত আপনার এই ক্যালকুলেশন কিভাবে দ্রুত করবেন। আপনি এন আর বুঝলেন, কিন্তু এটার মেথড অনুসারে যদি ক্যালকুলেশন করতে যান অনেক সময় লাগবে। একেবারে খুব দ্রুত ক্যালকুলেশনের মেথড আছে। তাই আগে আমি এই দুইটা জিনিস ডিসকাস করব, এরপরে আপনাদের ম্যাথের দিকে ধীরে ধীরে যাব। তো ফার্স্ট বিন্যাস এবং সমাবেশ কিভাবে বুঝবো। আপনারা মনে রাখবেন যে প্রতিটা বিন্যাসে আগে সমাবেশ হয় পরে বিন্যাস হয়। অর্থাৎ আমরা যদি একটা সিঁড়ি ধরি, অর্থাৎ আপনি এই জায়গায় আছেন, আপনার ফার্স্টে এই সমাবেশের সিঁড়ি পার হয়ে আপনাকে বিন্যাসে যেতে হয়, এটা ইন্টারনালি যেতে হয়। অর্থাৎ এটা ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ।
আপনারা অনেক সময় বিন্যাসটা ডিরেক্ট করেন। আমরা অনেক সময় কি একটা যখন সিঁড়িতে ছোটবেলায় দেখেন স্কুল কলেজে লাফিয়ে লাফিয়ে চলে যাই না, একটা সিঁড়ি ডিঙ্গে চলে যাই। আমরা অনেক সময় অঙ্কগুলো ডিরেক্ট বিন্যাসের করে ফেলি, আমরা বুঝতে পারি না যে নিচে দিয়ে একটা সমাবেশ চলে গেছে, অর্থাৎ সমাবেশের স্টেপটা আমরা লাফ দিয়ে চলে যাই। কিন্তু আলটিমেটলি প্রতিটা বিন্যাসে একটা সমাবেশ অটোমেটিক্যালি আসে। কিভাবে? আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই কিভাবে বিন্যাস এবং সমাবেশ হয়। আপনারা মনে রাখবেন সমাবেশের উত্তরগুলো ছোট ছোট হয় আর বিন্যাসের উত্তরগুলো একটু বড় বড় হয়। কারণ কি জানেন? সমাবেশে কাজ হচ্ছে একটা আর বিন্যাসে কাজ হচ্ছে দুইটা। সমাবেশে একটা কাজ, বিন্যাসে কাজ হচ্ছে দুইটা। তো যেহেতু বিন্যাসে কাজ বেশি তাই বিন্যাসের উত্তর হয় বড়, সমাবেশের কাজ একটা তাই উত্তর কম। আমি উদাহরণ হিসাবে আমার সবচেয়ে পছন্দের উদাহরণ যেটা, সেটা হচ্ছে বর্তমানে আমরা সবাই ছেলে হোক মেয়ে হোক খেলাধুলা পছন্দ করি। আমি খেলার প্রেক্ষাপটেই উদাহরণটা দিই। ধরেন আমাদের বর্তমানে এই যে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, বাংলাদেশের 17 সদস্যের দল রিজার্ভ বাদ দিয়ে আমাদের কিন্তু পুরো একটা টিম গিয়েছে কত মেম্বারের? 15 জন। 15 জন সদস্য আপনাদের কিন্তু খেলতে গেছে, যাবে আর কি দুবাইতে, মানে ইউনাইটেড আরব আমিরাত। সেখানে যে একটা খেলবে, ধরেন আপনাদের প্রথম ম্যাচটা ওমানের সাথে বা ইন্ডিয়ার সাথে কোনো একটা ম্যাচ আছে, তো ম্যাচে কি 15 জন খেলবে নাকি 11 জন খেলবে? ডেফিনেটলি আমরা বলি একটা একাদশ নামানো। তাহলে আপনার খেলার মধ্যে আপনি নামাবেন কয়জন মাঠে? 11 জনকে। এখন আপনি কোন 11 জনকে নামাবেন? এই যে কোচ, অধিনায়ক কিংবা ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তটা নেয় যে আজকের খেলায় এই 11 জন খেলবে, আমি প্রাথমিকভাবে যে আমি 11টা সিলেক্ট করি, এই কাজটা হচ্ছে সমাবেশ। তাহলে আপনি ফার্স্টে 15 জন থেকে 11 জন আপনি সিলেক্ট করতে হয়, এই কাজটা হচ্ছে সমাবেশ। পরবর্তীতে যখন একাদশ সিলেক্ট হয়ে গেল, এবার টসে জিতে মনে করেন যে বাংলাদেশ ব্যাটিং পেল। এবার কে 1 রানে যাবে, কে 2 রানে যাবে, কে 11 নম্বরে যাবে, কে 7 নম্বরে যাবে, একটা ব্যাটিং অর্ডার সাফল হয় না? এই ব্যাটিং অর্ডার সাফলে কি যে 4 জন ঢুকতে পারে নাই ওই 4 জনকে আসে? ওই 4 জন তো আগে থেকেই বাদ, ওই 4 জন কিন্তু আগে থেকেই বাদ। তাহলে এই 11 জনের মাঝে কিন্তু সাফলিংটা ঘটে। ওই যে পরবর্তীতে আমি সাফলটা করি, ওই পরবর্তী সাফলটা হচ্ছে বিন্যাস। অর্থাৎ পরে আমি এই 11 জনকে 11 ফ্যাক্টরিয়াল আকারে সাজাইতে পারি। এটা হচ্ছে মূলত 15 জন থেকে 11 জনকে বিন্যাস। তাহলে দেখেন, আপনি যদি 15 জন থেকে 11 জন নিয়ে বিন্যাস করতে চান, তাহলে আগে 15 জন থেকে 11 জন বাছাই করেন, পরে তাদেরকে বিন্যাস করেন। এই কাজটা কিন্তু আমি ডিরেক্টলি করতে পারতাম 15P11, এটার মান যত এটার মান তত। মূলত হচ্ছে এই যে দেখেন সমাবেশ হচ্ছে ফার্স্ট স্টেপ, কাজ কি একটা। এই সমাবেশ করার পরে দ্বিতীয় যে কাজটা করব সেটা হচ্ছে বিন্যাস। উদাহরণ এটা বাদ দেন, চলেন এবার দ্বিতীয় উদাহরণে যাই। আমরা ক্রিকেট অনেকে পছন্দ করেন না, মনে করেন ফুটবল খেলা পছন্দ করেন। ফুটবলে তো একটা বিশাল টিম থাকে, ধরেন 23 সদস্যের একটা টিম থাকে। সেখানেও তো মাঠে কোনো একটা দলের বিরুদ্ধে নামবে কতজন? 11 জন। এখন যে 11 জন আমি একটা টিম থেকে সিলেক্ট করব, ধরেন আমার 23 জনের একটা ফুটবল টিম আছে, সেখান থেকে আমি যে 11 জনকে সিলেক্ট করব, এটা হচ্ছে সমাবেশ, বাছাই করা। পরে ওই 11 জন মাঠের কে কোন পজিশনে খেলবে, কে গোলকিপার, কে ডিফেন্স, কে স্ট্রাইকিং পজিশনে, কে মিডফিল্ডার, এই যে সাফলিংটা, এটা হচ্ছে আপনার বিন্যাস। কিংবা মনে করেন ছেলে মেয়ে আছে অনেকে যে আপনারা খেলাধুলা পছন্দ করেন না। এবার আসেন, আমরা ছোটবেলা থেকে পরীক্ষা দিয়ে আসছি না? আমরা ছোটবেলা থেকে পরীক্ষা দিয়ে আসছি। মনে করেন কোন একটা প্রশ্ন আছে 12টি, আমাকে বললো যে কোনো 10টি উত্তর দিতে। প্রশ্ন আসলো 12টি, আপনাকে বললো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে। ধরেন সিস্টেমটা আমরা জানি, আপনি মনে করেন যে সবগুলো প্রশ্ন পারেন, খুব ভালো স্টুডেন্ট। তাহলে আমরা পরীক্ষায় সবার আগে কি করছি দেখেন তো, স্মৃতিতে মনে পড়ে কিনা? আমরা পুরো কোয়েশ্চেনটা পড়ে দেখছি কোন 10টা আমি সবচেয়ে ভালো পারি। এই 10টারে কিন্তু একটু ছোট করে দাগ দিতাম যে এই 10টা কোয়েশ্চেন আমি পরীক্ষায় উত্তর দাগাবো। এই কাজটা করতাম না? এই যে 12টা থেকে আমি প্রথমে 10টা পিক করলাম যে আমি এই 10টা কোয়েশ্চেন আমি উত্তর করব, এই কাজটা হচ্ছে সমাবেশ। অর্থাৎ 12টা থেকে আপনি ফার্স্টে 10টা সিলেক্ট করে ফেললেন। এরপরে আপনারা কি সিরিয়ালি লিখছেন? না, কখনো 1 নং, এরপরে 4 নং, এরপরে 7 নং, এরপরে 2 নং, এরপরে 8 নং, এই যে পরে উল্টা পাল্টা করে যে একটা বিন্যাস আকারে আমি পরীক্ষায় উত্তরগুলো করে আসছি, পরবর্তী কাজটা হচ্ছে বিন্যাস। সুতরাং
প্রত্যেকটা বিন্যাস কিন্তু সে প্রথমে বিন্যাস হয় না, প্রথমে একটা সমাবেশ হয়, পরে সে বিন্যাস হয়। সুতরাং এইগুলো হচ্ছে বিন্যাস এবং সমাবেশের পার্থক্য। আপনার সমাবেশ হচ্ছে ফার্স্টে পিক করা, অর্থাৎ বাছাই করা, এরপর হচ্ছে আপনার সাজানো, উলট পালট করে সাজানো, সেটা হচ্ছে বিন্যাস। টোটাল একটা জায়গা থেকে আমি নিলাম, এই নেওয়াটা হচ্ছে ফার্স্টে সমাবেশ, নেওয়ার পরে এদেরকে উলট পালট করে যে অ্যারেঞ্জমেন্ট করা, রিঅ্যারেঞ্জ করা, ওইটা হচ্ছে বিন্যাস। আপনারা তিনটে এক্সাম্পল দিয়েছি, আপনারা উদাহরণগুলো বুঝছেন কিনা একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করুন, এরপরে আমি এদের ক্যালকুলেশনটা দেখাবো। আমি উদাহরণ দিলে আরও উদাহরণ দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু তিনটা আশা করি এনাফ। বিন্যাস এবং সমাবেশের পার্থক্যগুলো বোঝার জন্য আশা করি এনাফ এক্সাম্পল হয়েছে। এবার আসেন আমরা ক্যালকুলেশন মেথড দেখি, যে কিভাবে দ্রুত ক্যালকুলেট করব এই মানগুলো। অঙ্ক করতে গেলে আমাদের হয়তোবা এরকম স্ট্রাকচার দাঁড়াবে, হয়তোবা এরকম স্ট্রাকচার দাঁড়াবে। যদি বিন্যাসের অঙ্ক হয় তাহলে আমরা এরকমভাবে মান পাবো, 9p3 এর জায়গায় 8p3 হতে পারে, বা 5p2 হতে পারে। সমাবেশের অঙ্ক হলে সি হবে, বিন্যাসের অঙ্ক হলে পি হবে, কারণ পি ফর পারমুটেশন, সি ফর কম্বিনেশন। এখন বুঝলাম, ভালো কথা। আপনাদের একটা কথা স্পষ্ট বলে রাখি, আপনাদের প্রিলিমিনারি হোক কিংবা রিটেন হোক, আপনারা আপ টু 7 ফ্যাক্টরিয়াল মান মুখস্থ রাখবেন। আপ টু 7 ফ্যাক্টরিয়াল মান মুখস্থ রাখবেন। এই 0 ফ্যাক্টরিয়াল মানে 1, এটা আবার বলবেন না যে কেমনে হয়, এটা আমি এখন সময় সাপেক্ষে বুঝাতে পারবো না, মনে রাখবেন। 1 ফ্যাক্টরিয়াল হচ্ছে 1, 2 ফ্যাক্টরিয়াল 2, 3 ফ্যাক্টরিয়াল হচ্ছে 6, 4 ফ্যাক্টরিয়াল হচ্ছে 24, 5 ফ্যাক্টরিয়াল হচ্ছে 120, 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে 720, অ্যান্ড 7 ফ্যাক্টরিয়াল হচ্ছে 5040। এইটুকু আপনারা একেবারে মুখস্থ করবেন, ঠিক আছে? এইটুকু একদম ডিরেক্ট মুখস্থ করবেন, আপনাদের কাজে লাগবে। সরাসরি পরীক্ষা আসতে পারে এটা 0 ফ্যাক্টরিয়াল মানে কত, এটা পরীক্ষা আসতে পারে যে 0 ফ্যাক্টরিয়াল মানে কত, কারণ অনেকে 1 ফ্যাক্টরিয়াল 1 জানে, 0 ফ্যাক্টরিয়াল 0 হিসাবে দিয়ে দিতে পারে। দ্যাটস ওয়াই 0 ফ্যাক্টরিয়াল 1 এটা স্পেশালি মুখস্থ করবেন, আর এই প্রত্যেকটা ফ্যাক্টরিয়াল মুখস্থ করবেন। এখন কথা হচ্ছে ফ্যাক্টরিয়াল জিনিসটা কি। ধরেন আমি এই ফ্যাক্টরিয়ালটা আপনাদের বের করে দেখাচ্ছি। এই 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আপনি 5 থেকে শুরু করে গ্র্যাজুয়ালি 1 পর্যন্ত কমতে কমতে যাবেন, অর্থাৎ এই 5 থেকে শুরু করে আমি যদি একটা একটা করে কমতে কমতে গুণ দিতে দিতে 1 পর্যন্ত যাই, তাহলে যে আউটপুটটা পাবো এটাই হচ্ছে 5 ফ্যাক্টরিয়ালের ভ্যালু। তাহলে দেখেন এইটুকু গুণ দিলে কত হয়, 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, এই হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল 120। তো আপনারা তো প্রতিটা ফ্যাক্টরিয়াল যদি এভাবে অঙ্ক বের করতে চান, তাহলে পরীক্ষায় 40 সেকেন্ডে যে সময়টুকু দেয় বা 42 সেকেন্ড যেটুকুই বলেন, সেই সময় কিন্তু কাভার হবে না। তাই আপনাদের কিছু জিনিস অবশ্যই মুখস্থ করতে হবে, এই হচ্ছে আপনার ফ্যাক্ট, ঠিক আছে? কিছু জিনিস মুখস্থ করবে, এটুকু মুখস্থ করে নেবেন। তো এটা গেল। এবার আসেন আপনাদের এইটুকুর ক্যালকুলেশনে যাই। যারা পরে জয়েন করেছেন একটু দয়া করে আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দিন, ঠিক আছে? যদি 100+ শেয়ার দেখি আজকে, তাহলে সেকেন্ড ক্লাস আরও দুর্দান্তভাবে নিব, ঠিক আছে? আর যদি কম দেখি তাহলে আমার স্পিড, মানে আমি তো মানুষ, ইমোশনাল, স্বাভাবিক। তো যত বেশি শেয়ার এবং লাইভে উপস্থিতি থাকবে তত বেশি জোশে ক্লাস নিতে পারবো, এবং আপনাদের জন্য সেটা ভালো হবে। এবার আসেন আমরা এগুলো ক্যালকুলেট করব। খুব সিম্পলি দেখেন, 9p3 করব। 9p3 আপনারা নিচের সংখ্যাটার দিকে তাকাবেন, এটা কত? দেখেন ভাই, অ্যাম্পিয়ারের সূত্র আছে, অ্যাম্পিয়ারের সূত্র হচ্ছে এটা। এই সূত্রগুলো আমাদের লাগবে, পরীক্ষায় সূত্র আসতে পারে, সূত্রগুলো লাগবে। বিন্যাস সমাবেশের সম্পর্ক কি লাগবে, এটা আমি সমাবেশের প্রথম ক্লাসে এই সম্পর্কগুলো দেখাবো, ঠিক আছে? কিন্তু আজকে আমি ডিরেক্ট ক্যালকুলেশন দেখাই। ডিরেক্ট ক্যালকুলেশন, নিচের সংখ্যাটা দেখবেন, কত নিচের সংখ্যাটা? 3। 3 মানে আপনি 3টা সংখ্যা গুণ দিবেন। বিন্যাসের বেলায় 3 মানে 3টা সংখ্যা গুণ দিবেন। কত কত? এই উপর থেকে শুরু করবেন, 9, একটা কমান আর একটা কমান, এই হচ্ছে আপনার অ্যান্সার। 9p3 এর ভ্যালু হচ্ছে এটা। এবার এটুকু গুণ দিবেন, আপনার অ্যান্সার চলে আসবে। ধরেন আপনি
8p2 বের করবেন। 8p2, এই যে নিচে 2 আছে, তার মানে আমি দুইটা সংখ্যা গুণ দিব। কত কত? এই 8 এবং তার চেয়ে একটা কম, অর্থাৎ 7 8 এটা 56। আপনি ধরেন 7p3 বের করবেন, তার মানে এই যে নিচে 3, আপনি তিনটা সংখ্যা গুণ দিবেন। কোন কোন তিনটা? এই উপর থেকে শুরু করেন, 7 6 5, গ্রাজুয়ালি কমবেন। তারপরে যে 5 6 30, 3 7 210, আপনি সিম্পলি ক্যালকুলেট করতে পারবেন। এটা হচ্ছে পি এর ক্যালকুলেশন। আপনারা যদি পি ভাঙেন তাহলে এটা হচ্ছে পলিসি। সরাসরি নিচের সংখ্যাটাকে টার্গেট করবেন, এটা আপনার যত, আপনাকে ততটা সংখ্যা গুণ দেওয়া লাগবে। কোন কোন সংখ্যা গুণ দিবেন? উপরে তাকান, সেখান থেকে শুরু করে একটা একটা করে কমবেন। এটা হচ্ছে পলিসি। আপনারা কি এটা বুঝছেন? ব্যাপারটা বুঝছেন কেন একটু কাইন্ডলি কমেন্ট করুন তো। আর আপনারা যারা আজকে লাইভে এখানে আছেন, আপনাদের একটা ঘোষণা দেই, এটা তো বিন্যাস সমাবেশের আমার 4টা ক্লাস আছেই, প্লাস এই গ্রুপে আমার কিন্তু একটা রুটিন শেয়ার করা আছে। আমি একটা রিভিশন কোর্স করতেছি, এটা হচ্ছে মূলত সাজেশনমূলক গাইডলাইন। 10টা ক্লাস নেব, পুরো সিলেবাসটার ইম্পর্টেন্ট টপিকগুলো আপনাদের বলে দিব যে এই জিনিসগুলো আপনারা বেশি পড়বেন। প্রতিটা টপিক ধরে ধরে পূর্ণাঙ্গ রুটিন দেওয়া আছে, এবং আপনাদের কতটুকু জাজ করতে পারলেন নিজেকে যাচাই করার জন্য 15টা ফ্রি এক্সাম দিতে পারবেন টপিক ওয়াইজ। এই রুটিনটাও গ্রুপে দেওয়া থাকবে গুগল ফর্মে, আপনি নিজে থেকে যাচাই করতে পারবেন। ওইগুলো সম্পূর্ণ ফ্রি। 10টা রিভিশন ক্লাস এটাও ফ্রি হবে, এবং 15টা পরীক্ষা এটাও ফ্রি হবে। তো যারা এখনো আমার গ্রুপে জয়েন করেন নাই, তারা এই জিনিসগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই গ্রুপে জয়েন করবেন। যারা লাইভটা দেখবেন বা পরে যারা শেয়ারের মাধ্যমে দেখতে চান তাদের জন্য একটি ঘোষণাটা, 10টা রিভিশন ক্লাস, এটা হচ্ছে সাজেশনমূলক গাইডলাইন। 10টা ক্লাসে তো আমি আসলে আপনাদের ম্যাথ পুরোপুরি শিখে দিতে পারবো না, বাট আপনারা হাজার হাজার অঙ্কের বেড়ে এখন দিশেহারা, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা বলে দেব, আর পরীক্ষা আপনাকে জাজ করার জন্য। আর বিন্যাস সমাবেশ তো চলবেই, আর বিন্যাস সমাবেশে যদি আপনাদের রেসপন্স ভালো পাই তাহলে সম্পূর্ণ জ্যামিতি কোর্সটা আমি এখানে ফ্রি নিব। যদি বিন্যাস সমাবেশে রেসপন্স ভালো পাই, শর্ত কিন্তু যদি ভালো পাই, ভালো বলতে আমার একটা গ্রুপের টার্গেট আছে। ধরেন বিন্যাস সমাবেশ চলাকালীন সময় যদি মেম্বার 12,000 হয়, বিন্যাস সমাবেশ চলাকালীনে যদি মেম্বার 12,000 হয়, তাহলে আপনাদের জ্যামিতি কোর্সটা সম্পূর্ণ ফ্রি নিব, এটা মনে রাখবেন। আচ্ছা চলেন এবার কম্বাইনেশন ভাঙ্গি। এই যে সি, এটা ভাঙ্গি। আমরা তো পি বুঝলাম, এবার আসেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড সি ক্যালকুলেশনে। দেখেন পি হলে আমরা যেমন শুধু এই কাজটা করছি, এই যে নিচের 3 দেখে 3টা সংখ্যা গুণ দিয়েছি, 9 × 8 × 7। পি এর বেলায় শুধু উপরে গুণ, আর কিচ্ছু না। কিন্তু সি এর বেলায় নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। সি এর বেলায় এই নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এখন নিচের সংখ্যাটা আপনাদের কখনোই বিশাল বড় থাকবে না, কারণ প্রিলিমিনারিতে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কোয়েশ্চেন হবে। তো নিচের সংখ্যাটা অবশ্যই 3 2 4 এর মধ্যে লিমিটেড থাকবে। তো 3 2 4 প্রত্যেকটার ফ্যাক্টরিয়াল আমরা কিন্তু মুখস্থ জানি। ঠিক আছে, যারা পেড কোর্সের ব্যাপারে বলতেছেন একটু আমাকে ইনবক্স করেন, ক্লাস শেষে আপনাদের সাথে কথা হবে। তাহলে পরবর্তীতে আপনি যে এটুকু করবেন, 9 × 8 × 7, আর 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6 আমরা জানি। তখন 3 দিয়ে এটা কাটলে 3, এটা হচ্ছে 2, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 4, 3 4 12, 7 12 84। দেখেন ক্যালকুলেশনটা খুব সিম্পলি আপনি করতে পারবেন। ধরেন আপনি আর একটা যদি লেখেন, ধরেন 8c2, ছোট্ট দেই 8c2। এখন 8c2 কিভাবে ক্যালকুলেট করবেন? এই যে নিচে 2টা সংখ্যা গুণ দেন, 8 × 7, আর নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল নিচে। তাহলে 2 ফ্যাক্টরিয়াল তো 2, এই 2 দিয়ে 8কে কাটলে হচ্ছে 4, 4 7 28। একবারে সিম্পলি দেখবেন মিলে যাবে। 8c3, নিচে 3 আছে, 3টা সংখ্যা গুণ দেন, 8 7 6, আর নিচে কি? নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল মানে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 3 ফ্যাক্টরিয়াল না লিখে তো আমি জানি 6ও লিখতে পারি। তাহলে এই 6 কাটা, 7 8 56। আপনারা বলেন ক্যালকুলেশন ক্লিয়ার কিনা? ক্যালকুলেশন ক্লিয়ার কিনা? এইটুকু আগে কমেন্ট করেন, ক্যালকুলেশন ক্লিয়ার কিনা? ক্যালকুলেশনটা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কমেন্ট করেন। এরপর আমি টাইপ ওয়াইজ ম্যাথের দিকে যাব,
ক্যালকুলেশন ক্লিয়ার কিনা? ক্যালকুলেশনের এর চেয়ে ইজিয়েস্ট ওয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একবার ওপেন চ্যালেঞ্জ, বিন্যাস এবং সমাবেশের ক্যালকুলেশনের এর চেয়ে ইজিয়েস্ট ওয়ে আপনি কোথাও পাবেন না। ঠিক একইভাবে চ্যালেঞ্জ করে বলতে পারি, 4টা ফুল ক্লাস করলে বিন্যাস সমাবেশের কোনো সমস্যা আপনার থাকবে না। ঠিক আছে, ওকে, ও একটু সরে দাঁড়াতে। এ হচ্ছে ক্যালকুলেশন পলিসি। জাস্ট নিচে যে সংখ্যাটা থাকবে ততটা সংখ্যা গুণ দিবেন। বিন্যাস হলে শুধু গুণ, আর সমাবেশ হলে নিচেরটার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এই হচ্ছে পলিসি। এখন এই ঘটনাটা ঘটাইতে গিয়ে আপনার একটা বিপদে পড়বেন। এই ঘটনাটা যদি আমি ঘটাতে চাই তাহলে আপনার একটা বিপদে পড়বেন। কিরকম বিপদ স্যার? এরকম বিপদ, ধরেন কোন একটা অঙ্কে আপনার ভুলবশত বা জানাবশতই আপনার চলে আসছে 22C20। আপনি একটা অঙ্ক ঠিকঠাক মতো করছেন, কোনো ভুল নাই, আপনি একটা অঙ্ক ঠিকঠাক মতো করেছেন, করার শেষে উত্তর আসছে এটা। এখন আপনি অঙ্ক করলেন, মিস্টার আশরাফুল স্যার বলেছে নিচে যে সংখ্যা থাকে ততটা সংখ্যা গুণ দিতে হবে। আপনি শুরু করলেন আল্লাহর নাম বলে গুণ, 22, 21, 20, এভাবে 20টা সংখ্যা গুণ দিতে দিতে তো কিয়ামত কাছায় যাবে, আপনার পরীক্ষার অঙ্ক কিন্তু হবে না। কিন্তু নিশ্চয়ই পরীক্ষা যেহেতু অঙ্কটা দিয়েছে এমসিকিউতে, আপনাকে কোনো একটা শুভঙ্করের ফাঁকি আছে, সেই জিনিসটা আপনাকে ধরতে হবে। তো এরকম ক্যালকুলেশন আপনি কিভাবে করবেন? এটা আমার কোনো নিনজা টেকনিক না, এটা হচ্ছে মিস্টার প্যাসকেল একটা সূত্র দিয়েছে, সম্পূরক সমাবেশের সূত্র। অর্থাৎ কম্বাইনেশনের বেলায় শুধু এটা খাটবে, নট প্রবাবিল মানে পারমুটেশনের বেলায় না, এটা শুধু কম্বাইনেশনের বেলায়। যদি ক্যালকুলেশনে এরকম দেখেন বড় বড় ডাটা, আপনি কি করবেন? এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিবেন। 22 থেকে 20 বিয়োগ দিলে কত? 2 না? এটাকে 22C2 লেখা যায়। 22 থেকে 20 বিয়োগ দিলে যেটা 22C2 লেখা যায়। এখন সূত্রগুলো আমি আসলে আজকে লিখতেছি না, সূত্রগুলো কখন লিখবো জানেন? যেদিন সমাবেশ পড়াবো সেদিন সূত্রগুলো লিখবো। এই সূত্রগুলো দিয়ে অনেক অঙ্ক আছে, টার্মস আছে, যেগুলো পরীক্ষায় আসে, 39 BCS আসছে, সেই ব্যাপারগুলো ডিসকাস করবো ফুললি সমাবেশ ক্লাসে। এই জন্য আজকে আমি কোনো ফর্মুলা লিখতেছি না, আপনাকে পলিসিটা শেখাচ্ছি যে হোয়াট টু ডু বাট নট হোয়াই। আপনি সবসময় হোয়াই অ্যান্ড হোয়াট ম্যাচ করে পড়তে গেলে মাথায় প্যাচ লাগবে। সামটাইমস আপনি শুধু হোয়াট টু ডু ফলো করবেন, সামটাইমস ইউ ক্যান আস্ক হোয়াই। ঠিক আছে, তো এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে ফ্যাক্টরিয়ালের মান কিভাবে বের করবেন সেটা হচ্ছে আমি বলছি। কোনো ফ্যাক্টরিয়াল যদি হয়, এখন ধরেন আপনার কখনো যদি এরকম ফ্যাক্টরিয়াল প্রয়োজন পড়ে, ধরেন 9 ফ্যাক্টরিয়াল। এখন আপনি তো 9 ফ্যাক্টরিয়াল মুখস্থ পারেন না, কিন্তু আপনার পরীক্ষায় প্রয়োজন পড়তেছে 9 ফ্যাক্টরিয়াল, আপনি কি করবেন? আপনাকে ক্যালকুলেট করতে হবে। তখন আপনি শুরু করে দেন 9 × 8 × আর যাব না, 7 ফ্যাক্টরিয়াল তো মুখস্থ জানেন, যেখানে জানেন সেখানে ব্রেক। এটা এখন 8 নং কত? 72, আর 7 ফ্যাক্টরিয়াল কিন্তু আমাদের মুখস্থ 5040। আপনাদের বলছি না যে 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মান মুখস্থ করবেন, তখন আপনি এই যে 72কে আবার 5040 দিয়ে গুণ দেবেন, আপনার একটা অ্যান্সার আসবে। তো যে অঙ্কে আপনার 9 ফ্যাক্টরিয়াল লাগবে সে অঙ্কে আগে থেকে মনে করেন সহজ জিনিস দিবে, যেন 9 ফ্যাক্টরিয়াল ডিরেক্টলি লিখতে পারেন 1 সেকেন্ডে। এরপর আপনি ক্যালকুলেট করেন। আপনাকে কখনোই পিএসসি আপনাকে এমন ম্যাথ দিবে না, বা কোনো চাকরি পরীক্ষা এমন ম্যাথ দেয় না যে সময়ের বাইরে আপনার অঙ্ক চলে যাবে। পরীক্ষাটা ব্যালেন্স হয়, একটা কোশ্চেন একটু 1 মিনিটের হলে আর একটা কোশ্চেন 20 সেকেন্ডের হবে, এটা মনে রাখবেন। তো যারা পরে জয়েন করতেছেন আমি কিন্তু বলবো শেয়ার অবশ্যই করবেন এবং গ্রুপে মেম্বার ইনভাইট করবেন। আপনাদের কিন্তু সাজেশন কোর্স আছে, সাজেশন কোর্স সেটা কিন্তু বিনামূল্যে না, 30 জন মেম্বার এড।
আর যারা শেয়ার করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং মেনশন যারা করতেছেন তাদেরকে তো আন্তরিকভাবে ধন্যবাদ। এবার চলে আসেন আমরা ম্যাথে। আজকের টপিক কি? আপনারা অনেক জায়গায় দেখবেন যে বিন্যাস সমাবেশ শুরু করে হচ্ছে সমাবেশ দিয়ে, বিন্যাস সমাবেশ শুরু করে সমাবেশ দিয়ে। আমি বলবো যে বিন্যাস সমাবেশটা আসলে বিন্যাস থেকে শুরু করা উচিত। আপনারা দেখেন যে সকল বই, যে কোনো জায়গায় একাডেমিক বই, আগে কি বিন্যাস নাকি আগে সমাবেশ? কিংবা যখন আপনাকে বলেও দেখেন তো আগে কি বলে, বিন্যাস এবং সমাবেশ। চ্যাপ্টারটার নাম কি? পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তাহলে ডেফিনেটলি আগে পারমুটেশন শেখা উচিত। তাহলে আপনার আগে পারমুটেশন শিখেন। পারমুটেশন যদি শিখেন, কম্বিনেশনটা আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে, কারণ কম্বিনেশন খুবই সহজ। ঠিক আছে, এখন আপনারা টোটাল চ্যাপ্টারে 3টা সূত্র নিয়ে আপনাদের কাজ হবে। একটা হচ্ছে এনপিআর, আর একটা হচ্ছে এন পাওয়ার আর, আর একটা হচ্ছে এনসিআর। এই 3টা সূত্র ধরে আপনাদের অঙ্কগুলো করা হবে। এই সূত্রটা হচ্ছে সমাবেশের সূত্র, একমাত্র সূত্র। সমাবেশের একটাই সূত্র এটা। এখন এটা ভাঙলে কি হয় আমি বলছি, এটা আজকে আমি ডিসকাস করব না, কারণ এই পুরো ব্যাপারটা হচ্ছে আগামী দিন বলবো এটা ভাঙলে কি হয়, বা সমাবেশের চ্যাপ্টারে। এখন কথা হচ্ছে এই সূত্রটা হচ্ছে কম্বিনেশনের। আজকে আমাদের টপিক এখন থেকে শুরু হয়ে গেল হচ্ছে বিন্যাস। এতক্ষণ আমি সার্বিক আলোচনা করেছি বিন্যাস এবং সমাবেশের, কোনো স্পেসিফিক না। ঠিক এই মুহূর্তে থেকে আলোচনার আমরা ঢুকে গেলাম শুধুমাত্র বিন্যাসের ভিতরে। ঠিক আছে, এখন বিন্যাসের ভিতরে আমরা ঢুকবো, ভালো কথা। এখন বিন্যাসের অঙ্ক সিলেক্ট করতে হবে না। আপনাদের তো খাঁটি বাংলায় উদাহরণ দিয়েছি, এই যে খেলাধুলা দিয়ে উদাহরণ দিলাম, খেলাধুলা দিয়ে আপনাকে উদাহরণ দিলাম। কিন্তু ম্যাথ আমরা কিভাবে বুঝবো? একটার কথা, আপনার এই এক্সপিরিয়েন্সের উপরে কোনো কিছু নাই। আপনাকে একটা অঙ্ক দেখেই বুঝতে হবে বা ফিল করে ফেলতে পারবেন অঙ্কটা বিন্যাস না সমাবেশের, যদি আপনি জিনিসটাতে এক্সপার্ট হন। কিন্তু যারা আপনারা বিন্যাস সমাবেশ পারেন না, তারাই তো এই লাইভে ক্লাস করতেছেন। তাহলে আপাত দৃষ্টিতে আপনাদের কিছু শব্দ দিব, যে শব্দগুলো দেখে পিক করবেন অঙ্কগুলো বিন্যাসের বা সমাবেশের। মনে রাখবেন এই শব্দই আপনার চূড়ান্ত সলিউশন না, শব্দের বাইরেও আপনাকে ফিল করতে হবে, বুঝতে হবে। সেটা আমরা ধীরে ধীরে বুঝি। আপাতত আপনাদের আমি কতগুলো শব্দ দিই, যে বিন্যাস চেনার উপায় এবং সমাবেশ চেনার উপায়। এই যে এই 2টা সূত্র নিয়ে আমি একটু পরে কাহিনী আসতেছি। তাহলে আপনারা এরকম ভাবে খাতায় একটা টান দিয়ে এই পাশে লেখেন বিন্যাস চেনার উপায়, আর এই পাশে লেখেন সমাবেশ চেনার উপায়। আগেই বলি, বিন্যাস এবং সমাবেশের কোনো নির্দিষ্ট গণ্ডি নাই। যে কোনো ধরনের ম্যাথ ক্রিয়েট করা পসিবল, কিন্তু যে কোনো ধরনের ম্যাথ আমাদের একাডেমিক সিলেবাসে নাই, চাকরির পরীক্ষাও আসে না। এই জন্য অভিজ্ঞতা অনুসারে 14 ইয়ার্স এক্সপিরিয়েন্সে যেই ওয়ার্ডগুলো একান্ত প্রয়োজন আমি শুধু সেগুলো লিখবো। এর বাইরেও আরও ওয়ার্ড থাকবে আমি যা লিখবো, কিন্তু এর বাইরেরগুলো আপাতত আপনাদের জন্য প্রয়োজন নেই। বিন্যাসের জন্য আপনার দরকার হচ্ছে 4টা শব্দ। একটা হচ্ছে বিন্যাস করা, খাঁটি সরাসরি বলবে যে বিন্যাস করা, কিংবা এটার সমর্থক একটা শব্দ আছে বিন্যস্ত করা বলতে পারে। আর যে কোনো প্রকারের সংখ্যা গঠন এটা বিন্যাসের হবে, আর যে কোনো প্রকারের শব্দ গঠন এটা বিন্যাসের অঙ্ক হবে। যে কোনো প্রকারের সংখ্যা গঠন বিন্যাসের অঙ্ক, যে কোনো প্রকারের শব্দ গঠন বিন্যাসের অঙ্ক। এই হচ্ছে আপনার বিন্যাসের জন্য এই 4টা জানলেই চলবে। যে কোনো প্রশ্নে এই 4টা শব্দ পাইলেই বুঝবেন অঙ্ক বিন্যাসের। এবার আসেন সমাবেশে। যেহেতু সমাবেশ থেকে আপনাদের প্রিলিমিনারিতে সবচেয়ে বেশি কোশ্চেন আসতেছে এবং 35 থেকে শুরু করে প্রতিটা বিসিএস আসছে, তাই আমি সমাবেশে একটু শব্দ বেশি দিব কম্পারেটিভলি। সমাবেশের ফার্স্ট হচ্ছে আপনার বাছাই করা। বাছাই করাকে সমর্থক আরেকটা শব্দে ডাকতে পারে নির্বাচন করা, একই শব্দ কিন্তু। এরপরে আপনাদের কমিটি গঠন, যে কোনো কমিটি গঠন এটা হচ্ছে সমাবেশের অঙ্ক, কিংবা দল গঠন এটা সমাবেশের অঙ্ক, কিংবা গ্রুপ গঠন, এগুলো সমাবেশের অঙ্ক। কমিটি গঠন, দল গঠন, গ্রুপ গঠন। এরপরে আর 2টা হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, তবে বই অঙ্ক আছে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আর 2টাতে একটা হচ্ছে ক্ষেত্র গঠন। এই ক্ষেত্রের মধ্যে আপনাদের হতে পারে রেখা, যদিও ক্ষেত্র না, এরপর কতটা রেখা আছে, কর্ণ আছে, কতটা ত্রিভুজ আছে, এই জিনিসগুলো ফাইন্ড আউটের ব্যাপারগুলো হচ্ছে সমাবেশের অঙ্ক পরে। অ্যান্ড লাস্ট হ্যান্ডশেক করা, করমর্দন করা।
অতএব যারা বুঝবেন, আমি যখন অঙ্কগুলো আসবে, প্রতিটা টাইপ যখন আসবে আমি এক্সপ্লেন করে করে বলবো সবগুলো কথা। এরপরে আপাতত আপনারা এইটুকু স্ক্রিনশট নিয়ে রাখেন। বিন্যাসের জন্য এই শব্দগুলো আপনার জন্য ম্যান্ডেটরি। বিন্যাস করা, বিন্যস্ত করা, সংখ্যা গঠন, শব্দ গঠন, যেখানেই এই 4টা ওয়ার্ড দেখবেন মনে রাখবেন অঙ্কটা বিন্যাসের। এরপরেও আছে ধরেন ক্যাবিনেট গঠন মানে মন্ত্রিসভা, এটাও কিন্তু বিন্যাসের, কিন্তু আপনার দরকার নেই। সমাবেশের জন্য এটুকু দরকার, বাছাই করা, নির্বাচন করা, একই কথা। কমিটি গঠন, দল গঠন, গ্রুপ গঠন। রিসেন্ট কোয়েশ্চেন 40 BCS কিন্তু গ্রুপ গঠন আসছে, এর আগে তো কমিটি গঠনের অঙ্ক আসছে। খ্যাত গঠন এখন পর্যন্ত বিসিএস আসে নাই, হ্যান্ডশেক করা এখন পর্যন্ত আসে নাই। এটুকু হচ্ছে আপনার জন্য একেবারে ম্যান্ডেটরি ওয়ার্ডগুলো। তাহলে আমরা এই শব্দগুলো দেখে প্রাথমিকভাবে সিলেক্ট করব অঙ্কগুলো বিন্যাসের না সমাবেশের। আমি অ্যাগেন বলতেছি ভাই, এটাই একমাত্র সলিউশন না, এর বাইরেও আপনাকে কিছু অঙ্ক বুঝে চিনতে হবে। কিছু পেঁচানো অঙ্ক থাকে, আবার কিছু অঙ্ক কিন্তু থাকে বিন্যাস এবং সমাবেশের যৌথ সমস্যা, একটু পরে এক্সপ্লেন করব, বা হ্যাঁ আজকের ক্লাসে এটা এক্সপ্লেন হবে। বিন্যাস সমাবেশের যৌথ সমস্যা, যে এমন কিছু অঙ্ক আছে যে আপনি শুধু বিন্যাস দিয়ে করতে পারবেন না, শুধু সমাবেশ দিয়ে করতে পারবেন না, দুইটা মিলিয়ে করতে হবে, কম্বাইন্ড। এটা যদিও প্রিলির জন্য কম গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এবার আপনাদের সিনিয়র যারা 41তম বিসিএস দিবে রিটেন, তাদের জন্য এটা এবছরে খুব খুব কমন, বিন্যাস এবং সমাবেশের যৌথ সমস্যা। তো ধীরে ধীরে আমরা সব শিখব। এবার আসেন আমরা পুরোপুরি বিন্যাসে ঢুকে যাই। এই হচ্ছে বিন্যাস। আমরা এখন বিন্যাস করব। এখন বিন্যাসের সূত্র ভাই কয়টা? 2টা। বিন্যাসের সূত্র হচ্ছে 2টা, এন পি আর এবং এন পাওয়ার আর। ঠিক আছে? তো এই 2টা সূত্রের মধ্যে আপনাদের কখন কোনটা ইউজ করবেন? কোন একটা অঙ্ক যদি আপনার প্রাথমিকভাবে সিলেক্ট হয় যে অঙ্কটা বিন্যাসের, বুঝলেন? এখন বিন্যাসের অঙ্ক সিলেক্ট হওয়ার পরে আপনার সামনে পরবর্তী অপশন চলে আসবে যে আমি কোন সূত্র ইউজ করব। দেখেন আপনার ফার্স্টে একটা অঙ্ক আছে, আপনার প্রথম ফার্স্ট মিশন কি? ঠিক আছে, ফার্স্ট মিশন হচ্ছে অঙ্ক সিলেক্ট করা বিন্যাসের সমাবেশের। আমি মিশন সাকসেসফুলি বের করতে পারলাম যে অঙ্কটা বিন্যাসের। সেকেন্ড মিশন, ঠিক আছে, তাহলে বিন্যাস দিয়ে অঙ্ক করো। এবার আপনার হাতে 2টা সূত্র ধরাই দিচ্ছে, এটা বা এটা। আপনি কখন কোন সূত্র ইউজ করবেন, এটা হচ্ছে ফ্যাক্ট। এবার আসেন এগুলোর ক্রাইটেরিয়া দেখি। এটার জন্য আপনার 2টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে একবার মাত্র ব্যবহার। কোনো কিছু যদি সিঙ্গেল টাইম ইউজ হয় তখন আপনার সূত্র হবে এনপিআর। কিংবা এটাকে অন্যভাবে বলতে পারে যে ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে একই কথা। আপনি কোনো কিছু একবার ব্যবহার করা মানে কিন্তু প্রতিটাই আপনার ভিন্ন ভিন্ন জিনিস আসতেছে। এই একবার মাত্র ব্যবহারটাকেই বলতে পারে সমার্থক শব্দ পুনরাবৃত্তি ছাড়া। পুনরাবৃত্তির ইংলিশ হচ্ছে রিপিট। অনেকে শব্দটা আননোন থাকতে পারে, এটার ইংলিশ হচ্ছে রিপিট। অর্থাৎ রিপিট ছাড়া মানে কি? সিঙ্গেল টাইম ইউজ। অর্থাৎ এই 3টা কথা যদি পরীক্ষার প্রশ্নে বলা থাকে তখন আপনাকে সূত্র ইউজ করতে হবে এনপিআর। আপনাকে কোনো কিছু যখন আপনি অঙ্ক করবেন আপনাকে অবশ্যই একটা ডিরেকশন দিবে। আপনাকে অফিসের বস যদি কোনো একটা কাজ দেয় আপনাকে অবশ্যই বলবে না যে তুমি কাজটা এভাবে করো। তাহলে বিন্যাসের অঙ্কগুলো আপনি যখন অঙ্ক করবেন আপনাকে একটা ডিরেকশন দিবে যে তুমি কাজটা এভাবে করো। আপনার ডিরেকশন যদি এই 3 ভাবে থাকে আপনি এই সূত্র ধরে আগাবেন। এবার আসেন এটার জন্য হবে পুনরাবৃত্তি সহ মানে হচ্ছে আপনি এখানে রিপিট করতে পারবেন। যেমন আমাদের বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এই যে চেক নাম্বার, ঠিক আছে, রোল নাম্বার, এগুলোতে কিন্তু রিপিট হয়। ঠিক আছে, যেমন আপনাদের কারোর রোল 122 হতে পারে, ঠিক আছে, 122 সংখ্যাটা থেকে 2 রিপিট হচ্ছে না। কিংবা আপনাদের মোবাইল নাম্বারে কি রিপিট থাকে না? মোবাইল নাম্বার তো ডিজিট রিপিট থাকে। তো এই রিপিটেশন যদি ঘটে, পুনরাবৃত্তি সহ কোনো কিছু যদি বের করতে বলা হয় তখন এন পাওয়ার আর সূত্র ইউজ করতে হবে। এই এন কে আর কে এগুলো পরে আসতেছি ভাই, অঙ্কের মধ্যে আসতেছি, আগে জিনিস বুঝেন স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে এক বা একাধিকবার ব্যবহার।
এই কথাটা বলতে পারে। অর্থাৎ এক বা একাধিকবার ব্যবহার করবেন, তখন আপনার n পাওয়ার r হবে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। এই কথাগুলো বললে এনপিআর হবে, আর এই কথাগুলো বললে হচ্ছে n পাওয়ার r হবে। এই হচ্ছে আপনার সূত্রের পলিসি। এখন এই দুইটা সূত্রে কিছু টার্মস আছে, যেমন এই সূত্রে এবং এটার সাথে এনসিআর সূত্রটাও n ইজ গ্রেটার দেন অর ইকুয়াল r হবে। অর্থাৎ এরকম কোনোদিন আপনার ফরম্যাট দাঁড়াতে পারবে না। অর্থাৎ 2p5 কোনোদিন ভ্যালিড স্ট্রাকচার না। মনে রাখবেন 2p5 কোনোদিন কি ভ্যালিড স্ট্রাকচার না। অর্থাৎ n অলওয়েজ বড় হইতে হবে r থেকে, সর্বোচ্চ তারা সমান হইতে পারে, যে 5p5 ম্যাক্সিমাম তারা ইকুয়াল হতে পারে, কিন্তু উপরেরটা ছোট হবে না, নিচেরটা ছোট হতে পারে। 5p2 হতে পারে, কিন্তু উপরেরটা ছোট হবে না। এটা মনে রাখবেন। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। আর সেকেন্ড, n এবং r এই দুইটার কোনোটাই কোনোদিন ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না। এটা মনে রাখবেন। দুইটার কোনোটাই কোনোদিন ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না। পারমুটেশন কম্বিনেশনে কোনো ভগ্নাংশের খেলা নাই, ঋণাত্মকের খেলা নেই। কোনোদিন n এবং r এর মান ঋণাত্মক হবে না এবং ফ্র্যাকশন হবে না। এই কথাটা মনে রাখবেন দুইটার বেলায়, কিন্তু এটার বেলাও এটার বেলাও n r কখনোই নেগেটিভ হবে না এবং কি ফ্র্যাকশন হবে না। এটা মনে রাখবেন। আর এটার বেলায় সূত্র হচ্ছে n এর মানটা r এর থেকে বড় হইতে হবে বা সমান হইতে হবে, কিন্তু এটা বিলকুল ফ্রি। এটা হচ্ছে ফ্রি, আপনার যা খুশি তা হইতে পারেন। আপনি 3^5 দিতে পারেন বা 5^3 দিতে পারেন, মানে n ও বড় হতে পারে আরও বড় হতে পারে। দেয়ার ইজ নো কন্ডিশন ইন দিস ফর্মুলা। n পর r এ কোনো কন্ডিশন নেই। এটা হচ্ছে কন্ডিশনলেস ফর্মুলা। আর এটা হচ্ছে উইথ কন্ডিশন। কি কন্ডিশন? এটা। এই ধরনের সিম্পল সিম্পল কোশ্চেন পরীক্ষায় চলে আসতে পারে যে এনপিআর এর সূত্রের কন্ডিশন কি, অর্থাৎ নিচের কোনটা n এর মান কখনই হতে পারে না। একটা কথা বলে দিল, আপনার অপশন থাকলো 5, 3, 7, -2, তার মানে -2 উত্তর, কারণ n এর মান -2 হতে পারে না, বা একটা ফ্র্যাকশন দিয়ে দিল। এই হচ্ছে বেসিক। তাহলে আপনাকে শিখালাম কি, আপনি প্রথমে কতগুলো শব্দের আলোকে অঙ্ক সিলেক্ট করবেন, বিন্যাস কিংবা সমাবেশ, তাই তো? তারপর বিন্যাসের অঙ্ক যদি হয় তখন আপনি দুইটা সূত্র পড়বে, কখন কোন সূত্র ইউজ করবেন সেটা আপনি বুঝে গেলেন। এরপরে হচ্ছে আপনার লাস্ট হচ্ছে n এবং r এর মান ফাইন্ড আউট করা। সুতরাং এবার আসেন আপনাদের পুরো একটা ফ্লো চার্ট ড্র করে দিই। একটা চার্টের সাহায্যে আমি পুরোটা এখন এক্সপ্লেন করে দিই। আপনারা আমার সাথে সাথে এই চার্টটা ড্র করবেন। আমি এখন যেটা ড্র করব, এই হচ্ছে মনে করেন আপনার অঙ্ক, এটা হচ্ছে আপনার অঙ্ক। আপনি এখান থেকে যাত্রা শুরু করছেন, আপনি একটা জার্নি মিশনে আছেন। আপনাদের কি অবস্থা, শেয়ারের কি অবস্থা? আমি বলতেছি একটু শেয়ারের কি অবস্থা দেখি তো। আপনারা কি আমার সাথে আছেন, শেয়ার করতেছেন কি না, নাকি মনোযোগ সহকারে ক্লাস করতেছেন? ক্লাস করেন, ভালো কথা, মনোযোগের সহিত করেন, কিন্তু পাশাপাশি একটু শেয়ারও করবেন কাইন্ডলি। কারণ আগে বলি, যেহেতু একটা ওপেন প্ল্যাটফর্ম, আপনি যেমন জানতেছেন, আপনার যেমন জানার অপশন আছে, আপনি যেমন জানার সোর্স পেয়েছেন, একই রকমভাবে আপনার কোনো বন্ধু বান্ধব তাদেরকেও যদি আপনি জানান, মনে রাখবেন জ্ঞান কখনো কেউ কারোরটা নিয়ে যেতে পারে না। আপনার কপালে যেটা থাকবে চান্স, সেটা আপনার হবে। অতএব আপনি ক্লাস করে শিখে ফেলবেন, আপনার ফ্রেন্ড শিখবে না, ওই ধরনের পলিসি বা এই ধরনের মেন্টালিটি কখনোই শো করবেন না। এটা হচ্ছে বড় কথা। তো আমি একটা ফ্লো চার্ট দিচ্ছি, তো তার আগে একটু বলেন তো আপনারা এখন পর্যন্ত যে ক্লাসটা নিয়েছি বা এইটুকু আপনারা কথা বুঝতে পারতেছেন কিনা আমার, কারণ আমি তো একটু এনশিওর হতে হবে আপনারা আমার কথা কি বুঝতে পারতেছেন। কথা এবং পড়া বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্ট করুন তো, এরপর আমি চার্টটা দিচ্ছি আপনাদের।
ওকে, ঠিক আছে, খুব ভালো বুঝতেছেন, ধন্যবাদ যারা কমেন্ট করতেছেন। বোর্ড মাঝে মাঝে সরে যাচ্ছে, একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য এরকম হতে পারে, সমস্যা নেই। তো চলেন আমরা এখন একটু ইয়ে করি। নেক্সট, এই যে অঙ্ক, এই অঙ্কের লাইন কয়টা? দুইটা। একটা হচ্ছে বিন্যাস, একটা হচ্ছে বিন্যাস, আর একটা হচ্ছে কি সমাবেশ। আপনি ফার্স্টে অঙ্ক কিভাবে বুঝবেন? কতগুলো শব্দ, কতগুলো কি শব্দ, শব্দগুলো আমি বলে দিয়েছি। এই শব্দগুলোর আলোকে বুঝবেন অঙ্ক কি বিন্যাস নাকি সমাবেশের। এবার আপনার অঙ্ক বিন্যাসের সিলেক্ট হলো, তখন আপনার সামনে অপশন চলে আসবে দুইটা সূত্র, একটা হচ্ছে NP/R আর একটা হচ্ছে N⁴R। কিন্তু অঙ্ক যদি সমাবেশের সিলেক্ট হয় তখন কিন্তু আপনার একমাত্র সবেদন নীলমণি NCR। এখন এই দেখেন, যখন এই জায়গায় আসবেন অঙ্ক বিন্যাস সমাবেশ সব এক জায়গায় এসে আটকে গেছে। নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ N and R? তাহলে এখন আপনার দরকার হচ্ছে N এবং R চেনা। এই N এবং R কে আমাদের অনেক টিচার অনেকভাবে সিগনিফাই করে আপনাদের বোঝানোর জন্য, কিন্তু আমি কোনো ভিন্ন শব্দে যাচ্ছি না। আমার কথা হচ্ছে সিম্পল, আপনাকে যখন পরীক্ষায় প্রশ্ন দেবে একটা স্টক তো থাকবে, স্টক মনে করো রিসোর্স, ধরেন আমার একটা শব্দ দিল, প্রশ্নটা দুই প্যাটার্নের হয়, বিন্যাস সমাবেশে দুই প্যাটার্ন ছাড়া কোনো প্রশ্ন নাই। ধরেন একটা শব্দ লগারিদম, কিংবা আপনাকে কতগুলো সংখ্যা দিল 1 2 3 4 5। বিন্যাস সমাবেশে এই শব্দবাচক কিংবা এই সংখ্যাবাচক সমস্যায় আছে। এখন আপনাকে প্রশ্নে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে এটাই হচ্ছে N, অর্থাৎ রিসোর্স, কিংবা প্রশ্নে যে শব্দ থাকবে এই শব্দে যতগুলো বর্ণ আছে এটাই হচ্ছে আপনার N, অর্থাৎ N হচ্ছে অলওয়েজ আপনার মূল স্টক যেটা আছে, রিসোর্স, আপনার পুঁজি, ডাইরেক্ট খাঁটি কথায় পুঁজি যা আছে। আর হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, আপনি যতটুকু ইনভেস্ট করতে পারবেন। ধরেন আপনাকে বলল যে লগারিদম থেকে তুমি 4টা নিয়ে শব্দ তৈরি করো, 4টা নিয়ে শব্দ তৈরি করো, তখন এই লগারিদমে 9টা বর্ণ আছে, N এর মান হবে 9, যেহেতু 4টা নেওয়ার কথা বলছে R এর মান হবে 4। সিম্পল ক্যালকুলেশন। আপনার N এবং R এই যে অন্য কোনোভাবে বোঝার দরকার নাই, অঙ্ক দেখলেই একবার আপনার চোখের সামনে ভাসবে যে N কত R কত। N হচ্ছে মূল জিনিসটা, পুঁজিতে যা আছে, আর হচ্ছে আপনাকে যেটা আপনি ইনভেস্ট করতে পারবেন বা যেটাকেও অপশন আপনাকে দেওয়া হবে, যেটা কমান্ড করা হবে, ওইটাই হচ্ছে R। ঠিক আছে, তো এবার আসেন আপনাদের একে একে অঙ্ক করি। তাহলে ফার্স্ট টাইপ 1, আপনাদের বিন্যাস সমাবেশের টাইপ 1 যেটা শিটে দিয়েছি, এই টাইপ শুরুতে লেখেন লেস ইম্পর্টেন্ট, অর্থাৎ এই টাইপ আপনাদের পরীক্ষায় আসার মতো না, অ্যাটলিস্ট বিসিএস প্রিলিতে না, অন্য জবে আসতে পারে, কিন্তু তবু পড়তে হবে, কিচ্ছু করার নেই, কারণ আমি সব কিছুই পড়াবো। কারণ একটা ফ্রি ক্লাস যদি নিতাম আমি একটা, তাহলে আমি আনইম্পর্টেন্ট ব্যাপারগুলো বলতাম না। কিন্তু পরীক্ষায় মনে রাখবেন, ইম্পর্টেন্ট বা আনইম্পর্টেন্ট বলতে ফাইনাল কোনো কথা না। হ্যাঁ, ডেফিনেটলি ইম্পর্টেন্ট থাকে, কিন্তু এমন কিছু অঙ্ক পরীক্ষা মাঝে মাঝে চলে আসে যেটা একেবারেই আনএক্সপেক্টেড এবং পৃথিবীর সবচেয়ে সহজ কোশ্চেন। যেমন আপনাদের বিসিএস প্রিলিতে এমন রেকর্ডও আছে, বাংলাদেশের রাজধানী কি কোশ্চেন আসছে, আপনার প্রমাণ দেখেন। ঢাকা যখন 2 ভাগে ভাগ হয়েছিল, উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা, তখনই পরের বিসিএস আসছে কোশ্চেন বাংলাদেশের রাজধানী কি, কিংবা ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, নরেন্দ্র মোদী, এগুলো বিসিএস আসছে। অর্থাৎ সিম্পল কোশ্চেনও চলে আসে, দ্যাটস আপনাকে সবই পড়তে হবে। তো চলেন টাইপ 1, এবার দেন টাইপ 1। আমাদের বেসিক ডিসকাশন শেষ, আমাদের বেসিক ডিসকাশন শেষ, কিন্তু শেষ না, আরও কিছু বেসিক বাকি আছে, সেটা আমরা সমাবেশ যেদিন পড়বো লিঙ্ক আপ করে পড়তে হবে। কথাটা বুঝছেন না ভাই? আমাদের তো বিন্যাস সমাবেশের 2টা পার্ট, একটা বিন্যাস একটা সমাবেশ, আমি তো সমাবেশ কিচ্ছু করতেছি না, কিছু টপিক এখনো বাকি আছে, লিঙ্ক আপ করে বেসিক বুঝতে হবে, সেটা পরে। আপাতত বিন্যাসের বেসিক এইটুকুই। এবার আসেন অঙ্ক টাইপ 1, 1 নম্বর ম্যাথ। আপনাদের শিটে যেটা দিয়েছে আমি সেই ম্যাথটাই হুবহু বলি, যারা শিট ডাউনলোড করেন নাই তারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। টাইপ 1 এর নাম হচ্ছে যাতায়াত কিংবা ঘরে প্রবেশ সংক্রান্ত অঙ্ক, অর্থাৎ 2টা প্যাটার্ন, একটা হচ্ছে যাতায়াত আর একটা হচ্ছে ঘরে প্রবেশ। ধরেন ফার্স্ট কোয়েশ্চেন, এখানে একটা নাম দিয়েছি, নাম সাপোজ কোনো কিছু হতে পারে, যেমন আমি প্রথম অঙ্ক দিয়েছি কি মুনিয়া, মুনিয়া হচ্ছে আমার বউয়ের নাম, ঠিক আছে।
অতএব প্রথম বিন্যাস সমাসের শীটটা শুরুই করেছি আমার বউয়ের নাম দিয়ে। তো মুনিয়া কুমিল্লা থেকে ঢাকায় নরসিংদী যাবে, যেমন আপনারা আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী, আমার বাড়ি শ্বশুর বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লা থেকে নরসিংদী ডিরেক্ট যাওয়া যায় না, ডাইরেক্ট কানেকশন নেই। তাহলে অবশ্যই কী করতে হবে, এই যে দেখেন কুমিল্লা, তাহলে কুমিল্লা থেকে ফার্স্টে যাবে হচ্ছে ঢাকা, ঢাকা থেকে যেতে হবে নরসিংদী, এই হচ্ছে যাত্রাপথ। এবার মনে করেন আপনাকে বললো কুমিল্লা থেকে ঢাকা 5টা গাড়ি চলে, আর ঢাকা থেকে নরসিংদী 6টা গাড়ি চলে, 6টা গাড়ি চলে যাতায়াত। তাহলে কত রকমে একজন ব্যক্তি বা আমার বই চিন্তা করেন কুমিল্লা থেকে ঢাকা হয়ে নরসিংদী যেতে পারবে, কতটা ভাবে যেতে পারবে। একেবারে সিম্পল হিসাব, যদিও গুণটা আসলে মেন না, আপনার মেন পলিসি হচ্ছে এটা। এখানে 5টা বাস থেকে একটা বাস সিলেক্ট করার উপায় হচ্ছে 5C1, আর এখান থেকে 6টা বাস থেকে একটা বাসের সিলেক্টের উপায় হচ্ছে 6C1। ভাই আপনাদের এইগুলো যদি দিয়ে পড়ায় আপনারা আমার ক্লাস খাবেন না, বা আপনাদের দরকারও নাই, ঠিক আছে। তাই আপনাদের দরকার কি, ডাইরেক্ট আপনারা খুব পছন্দ করেন সবচেয়ে বেশি কি জানেন, নিনজা টেকনিক, ঠিক আছে। আপনারা সবসময় নিনজা টেকনিক পছন্দ করেন, কিন্তু আমি বলবো আপনারা অথেন্টিক শর্টকাট নেবেন, নট উল্টাপাল্টা শর্টকাট। এটা কিন্তু শর্টকাট না, জাস্ট 2টা গুণ দিয়ে দেন, তাহলে 5 × 6 আপনার 30 ভাবে আপনি যাতায়াত করা যাবে। এখানে কতভাবে কুমিল্লা থেকে ঢাকা হয়ে নরসিংদী যাওয়া যাবে, তাহলে এদিকে আছে 5টা বাস, এদিকে আছে 6টা বাস। এখানে এই বাসের পরিবর্তে কোশ্চেনটা বলতে পারে রাস্তা বা রোড, যে কুমিল্লা থেকে ঢাকার রোড আছে মনে করেন 5টা, ঢাকা থেকে নরসিংদী রোড আছে মনে করেন 6টা, তাহলে কতভাবে যাতায়াত করতে পারবে। তো সেক্ষেত্রেও উত্তরটা জাস্ট সিম্পল গুণ দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা আশা করি কোশ্চেনটা বুঝছেন। এবার আসেন দ্বিতীয় কোশ্চেন, এটার যাতায়াতেরই। এবার ডেস্টিনেশনটা এই 2 ওয়ে না 1 ওয়ে, 2 ওয়ে না, সেটা হচ্ছে মনে করেন 1 ওয়ে। এই মনে করেন একটা প্লেস, এটা হচ্ছে ঢাকা, আর এই মনে করেন আর একটা প্লেস নরসিংদী, জাস্ট 2টা প্লেস। এবার হচ্ছে এই যাওয়া আসা করবে, মনে করেন আমি একজন ব্যক্তি, এই আমি ঢাকা থেকে নরসিংদী গিয়ে আবার কি ঢাকায় ব্যাক করব, মানে অন্য কোথাও না যে আমি ঢাকায় আবার ব্যাক করব, তার মানে যাব আসব। এই রোডে ধরেন 5টি ট্রেন আছে, 5টি ট্রেন যাতায়াত করে। এখন আমাকে কন্ডিশন দিল, একজন বলল তুমি ঢাকা থেকে নরসিংদী যেয়ে ঢাকায় ব্যাক করবা, কিন্তু তোমার শর্ত হচ্ছে তুমি যে ট্রেনে যাবা ওই ট্রেনে আসতে পারবে না। মানে এক ট্রেনে নরসিংদী গিয়ে অন্য কোনো ট্রেনে তুমি ঢাকায় ব্যাক করতে হবে। তাহলে এবার দেখেন তো ব্যাপারটা কি, আমি ঢাকা থেকে নরসিংদী যেতে পারবো 5টা ট্রেনের যে কোনো একটা ট্রেনে, কিন্তু নরসিংদী থেকে ঢাকায় ব্যাকের অপশন কিন্তু আমার একটা কমে গেল না। কারণ আমার তো যাইতে পারতেছে আমি যে কোনো একটা অপশন সিলেক্ট করে 5টা ট্রেনের মধ্যে থেকে, কিন্তু ফিরতি পথে আমার কিন্তু যেটা দিয়ে গেছে এটা বাদ, তাহলে ট্রেন একটা কমে গেছে। তাই আমার যাতায়াতের অপশন কত হবে এখন, 5 × 4 অর্থাৎ 20। এই হচ্ছে আপনার কোয়েশ্চেনটা। যাতায়াতের এই 2টা প্যাটার্ন আপনাদের পরীক্ষায় চলে আসতে পারে, বলা যায় না, সিম্পল কোয়েশ্চেন দিলে দিয়ে দিতে পারে। তাহলে যাতায়াত এটা এগুলো আপনাদের কমেন্ট নেওয়াটা আসলে আপনাদের অপমান করা, আর আমি আপনাদের যথেষ্ট রেসপেক্ট করি, তাই আমি আপনাদের এই কমেন্ট নিয়ে অপমান করতে চাই না। আমি জানি এটা আমি না পড়ালেও বুঝতেন, তবু জাস্ট ফর্মালিটি রক্ষার্থে বলতে হয়, ঠিক আছে। এখন আসেন দ্বিতীয় প্যাটার্নটা, যে ঘরে প্রবেশের বেলায় ধরেন একটা হল রুম বা একটা রুম, এটার 5টা দরজা আছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, মনে করেন এদিকে একটা, 5টা দরজা আছে এটাতে ঢোকার। কয়টা দরজা, 5টি দরজা, 5 ডোর। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কত প্রকারের রুমে ঢুকে বের হতে পারবেন, কত প্রকারে আপনি রুমে ঢুকে অর্থাৎ প্রবেশ করে বের হতে পারবেন, তাহলে আপনি ঢোকার অপশনও 5টা, আপনি যে কোনো একটাতে বের হতে পারবেন, বের হওয়ার অপশনও 5টা, অর্থাৎ আপনার এই কাজটা করতে পারবেন আপনি 5 × 5 অর্থাৎ 25 উপায়ে। আপনি 5টার যে কোনো দরজা দিয়ে ঢুকেন, আপনার ঢোকার অপশন 5টা, আপনি বের হওয়ার অপশনও কয়টা, 5টা, কারণ আপনাকে কোনো কন্ডিশন দেয়নি। তাই এখানে 5 × 5 25। কিন্তু আপনাকে যদি একটা শর্ত দিয়ে দেই যে তুমি কত প্রকারে এই রুমটাতে ঢুকতে পারবা, যেন এক দরজা দিয়ে ঢুকে অন্য কোনো দরজা দিয়ে বের হতে পারবে, অর্থাৎ মেন কথা হচ্ছে আপনি যে দরজাটা দিয়ে প্রবেশ করবেন আপনি ওইটা দিয়ে এক্সিট হতে পারবেন না।
এটা হচ্ছে কন্ডিশন। তার মানে আপনি এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হতে হবে, এই হচ্ছে কন্ডিশন। তাহলে সেক্ষেত্রে আমার ঢোকার অপশন 5টা, কিন্তু বের হওয়ার অপশন কয়টা? 4টা। সুতরাং অ্যান্সার হয়ে যাবে 20। তো এই হচ্ছে টাইপ 1, একেবারে মামুলি ব্যাপার। এটা বুঝাইলেও বুঝবেন, না বুঝলেও নিজেরও বুঝতেন, জাস্ট ফর্মালিটি ডান। ঠিক আছে? তো এবার আসেন আপনাদের আসল খেলা, যেখান থেকে আপনাদের গিট্টু লাগে মাথায়। তো চলেন এবার একটু গিট্টু লাগাই। তাহলে টাইপ 2, টাইপ 2 আমি 2টা শব্দ লিখব। দেখেন প্যাচ কিভাবে যে লাগে। ঠিক আছে? যাক, লাইভে উপস্থিতি কন্টিনিউয়াসলি বাড়তেছে, সুতরাং আপনারা শেয়ার করতেছেন, মেনশন করতেছেন, তা না হলে বাড়তো না। এই জন্য আপনাদের অবশ্যই অনেক ধন্যবাদ। এবং আপনারা ধন্যবাদ পেয়ে বসে থাকবেন না, আপনাদের মাথা এবং হাত দুইটাই যেন চলে। মাথা দিয়ে অঙ্ক বুঝবেন, হাত দিয়ে মেনশন এবং শেয়ার করবেন। বুঝছেন? 2টা ওয়ার্ড লিখি। 1 লগারিদম, আরেকটা ওয়ার্ড লিখি আপনাদের সবার পছন্দ, হয়তোবা রাজনৈতিক সেন্স যদি না ভাবেন তাহলে আপনাদের সবার পছন্দ, ধরেন মাশরাফি। আমি একটা শব্দ, 2টা শব্দ লিখলাম। যারা নড়াইলের ব্যক্তি তারা তো অবশ্যই মাশরাফি নাম শুনলে খুব খুশি হয়ে গেছেন, সমস্যা নেই। তাহলে 2টা শব্দ লিখলাম, লগারিদম, মাশরাফি। আপনাদের বলছি বিন্যাসের প্রশ্নটা 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে শব্দ দিয়ে আর একটা হচ্ছে সংখ্যা দিয়ে। একটা শব্দ দিয়ে আর একটা হচ্ছে সংখ্যা দিয়ে। শব্দ দিয়ে যদি কোনো প্রশ্ন হয়, আপনার প্রশ্ন কি বলছে সেটা আপনি ভাই পরে তাকান। আমি আপনাদের একটা ভালো বুদ্ধি দেই, আপনার প্রশ্ন কি বলছে পরে দেখবেন। আপনি 5 সেকেন্ড সময় ব্যয় করবেন একটা জিনিসের জন্য, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শব্দটা দেখে তাকায় দেখবেন যে কতটি বর্ণ আছে এবং কোনো কিছু রিপিট আছে কিনা। কতটা বর্ণ আছে এবং কোনো কিছু রিপিট আছে কিনা, এই জিনিসটা আপনাদের দেখতে হবে। কারণ পরীক্ষায় বর্ণের রিপিট থাকা আর না থাকার জন্য পুরো পলিসি চেঞ্জ হয়ে যায়। আপনার একই নিয়মের অঙ্ক, আপনার মনে হতে পারে নিয়ম সেম, কিন্তু শব্দ দিয়ে সব ভাষা সেম, কিন্তু শব্দের এই একটা বৈশিষ্ট্যের জন্য পুরো কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে। তাই আমি আপনাদের এই টাইপে দেখাবো কিভাবে শব্দের মধ্যে বর্ণের রিপিট ঘটলে পলিসি চেঞ্জ হয়ে যায়। চলেন ফার্স্টে ধরেন এই লগারিদম, আমি একটা শব্দ নিলাম। এখানে মোট বর্ণ আছে 9টি, মোট বর্ণ 9টি এবং 9টাই ভিন্ন। দেখেন 1 2 3 4 5 6 7 8 9, 9টা বর্ণ আছে, 9টাই ভিন্ন। আমি এই 9টা বর্ণ ইউজ করে এখন আমি 2টা অঙ্ক করব। 1 কন্ডিশন, লগারিদম শব্দটির সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস। 2 শব্দটি থেকে 5টি করে বর্ণ নিয়ে বিন্যাস। তো আপনার যখন বিন্যাসের অঙ্ক করবেন, ঠিক আছে, এই শব্দে বর্ণগুলো সাধারণত সিঙ্গেল টাইম ইউজ হয়। শব্দ গঠনের অঙ্কগুলোতে সাধারণত সিঙ্গেল টাইম ইউজ হবে, মনে রাখবেন। এনপিআর সূত্রটা ইউজ হবে। আমাদের ফান্ডামেন্টাল ফর্মুলা হবে কি? এনপিআর, এনপিআর, যেখানে এন হচ্ছে আপনার মূল স্টক, অর্থাৎ এন ইকুয়াল টু 9, কারণ আমাদের স্টক হচ্ছে 9টা বর্ণ। আর হচ্ছে অপশন, আর হচ্ছে কি? অপশন, আপনাকে যে কয়টা নিয়ে কাজ করতে বলবে। এবার আসেন প্রথম অঙ্কে আপনাকে কি অপশন বলছে? সবগুলো বর্ণ নিতে। তাহলে এন এর মান কিন্তু 9, আর সবগুলো বর্ণ যেহেতু আমি নিচ্ছি তাই আর এর মানও 9। তাহলে আপনার এটার অ্যান্সার হবে, আমি একটু রেড কালারে লিখি, এখানে ফাঁকা জায়গা তো, 9p9, এটাকে লেখা যায় 9 ফ্যাক্টরিয়াল। সুতরাং আপনারা নতুন আর একটা সূত্রের সাথে পরিচিত হন, npn ইকুয়াল টু হচ্ছে n ফ্যাক্টরিয়াল। npn ইকুয়াল টু হচ্ছে n ফ্যাক্টরিয়াল। ভাই এত বড় করে করতে হবে না, এত বিশাল অঙ্ক পরীক্ষা আসবে না। আমি শুরুতে বলে দিই, এত বড় অঙ্ক পরীক্ষা আসবে না, পরীক্ষায় ছোট জিনিস আসবে। আপনাকে বোঝার জন্য শুধু অঙ্কটা করাচ্ছে দিচ্ছি।
তাহলে 9 ফ্যাক্টরিয়াল কষ্ট করে করা লাগবে না, আপনারা কেউ ক্যালকুলেট করবেন না একটা অঙ্ক, ক্যালকুলেশন করবেন বাসায় বসে পরে ঠান্ডা মাথায়। এখন শুধু ফরম্যাট ডেভেলপ করতে পারেন কিনা এটা দেখেন, কারণ ফরম্যাট ডেভেলপ করতে পারলে ক্যালকুলেশনের পলিসি আপনাদের শিখিয়ে দিয়েছি, সেই অনুসারে পরে করবেন। ঠিক আছে, নবীন মাধব আপনি কষ্ট করে করেছেন ধন্যবাদ, কিন্তু আপনারা কেউ ক্যালকুলেশন করবেন না, শুধু দেখেন পলিসি বুঝেন কিনা। লগারিদম শব্দে 9টা বর্ণ আছে, এন এর মান 9, যেহেতু আমাকে সবগুলো নিতে বলছে আর এর মান 9, 9p9, অ্যান্সারটা হচ্ছে 9 ফ্যাক্টরিয়াল। দ্বিতীয় অঙ্কে আপনাকে বলছে কয়টা নিতে, 5টা, তাহলে আর এর মান হচ্ছে 5, যে কয়টা নিতে বলবে আর এর মান সেটা, এন কিন্তু কমবে না, এন কত 9, তাহলে দ্বিতীয় অঙ্কের অ্যান্সার কত 9p5। ক্যালকুলেট করলে কিছু একটা আসবে, নো নিড টু ক্যালকুলেট অ্যাট দিস মোমেন্ট। আমি কিন্তু ক্লিয়ার কাট আপনাদের বলছি, আপনার এখন ক্যালকুলেশনের দিকে মনোযোগ দিলে কনসেপ্ট মাথায় ঢুকবে না। সো আপনারা শুধু ফরম্যাটটা বুঝেন। তাহলে এই দুইটা অঙ্ক বুঝছেন কিনা আমাকে একটু শিওর করেন কমেন্টে, যে এইটুকু বুঝছেন কিনা একটু লেখেন যে বুঝছি, কমেন্ট লেখেন যে বুঝছি। এই দুইটা ম্যাথ বুঝছেন কিনা একটু আমাকে বলেন জাস্ট। এক হচ্ছে 9 ফ্যাক্টরিয়াল আর 2 হচ্ছে 9p5। অর্থাৎ কোনো একটা শব্দ থেকে যদি সব কয়টা নিতে বলে, যতটা বর্ণ আছে তত ফ্যাক্টরিয়াল, কাহিনী খতম। আপনি যখন সব কিছু ইউজ করতে পারবেন, অর্থাৎ পূর্ণাঙ্গ র ম্যাটেরিয়ালস যা আছে ফুল স্টক আপনি ইউজ করবেন, তাহলে যতটা বর্ণ থাকবে তত ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে কথা। 9টা আছে 9 ফ্যাক্টরিয়াল। কিন্তু যদি কম নেওয়ার কথা বলে তখন NPR, এই যেমন 5টা বলছে 9টা থেকে, আপনাকে সব ইনভেস্ট করতে বলে নাই, কিছু পুঁজি রেখে দিতে বলছে। এবার আসেন এই অঙ্কটাতে মাশরাফি, সেম ফার্স্ট কেস, আপনি এটাই সেম টু সেম করেন, যে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস, সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস। তাহলে মাশরাফিতে কয়টা আছে একটু চলেন কাউন্ট করি, আমরা সবাই একসাথে কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8, তার মানে মাশরাফিতে আছে 8টি বর্ণ। তাহলে সবগুলো নিতে যেহেতু বলছে তাহলে অ্যান্সারটা 8 ফ্যাক্টরিয়াল, কিন্তু হবে না, কারণ এর মধ্যে 2টা এ আছে। এই 2টা এ থাকার কারণে খুব বেশি ইফেক্ট পড়বে না, এই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার শেষ। সুতরাং কোনো একটা শব্দের থেকে যদি সব কয়টি বর্ণ ইউজ করতে হয়, তখন যতটা বর্ণ থাকবে তত ফ্যাক্টরিয়াল দিয়ে দিব, তারপর যেগুলো রিপিট থাকবে সেগুলো দিয়ে শুধুমাত্র ভাগ করে দিব, যতগুলো রিপিট থাকবে সেগুলো দিয়ে ভাগ। বুঝছেন ব্যাপারটা? 2 নাম্বারটা বুঝেন নাই, অপসরের রূপন্তি 2 নাম্বারটা বুঝেন নাই। এই যে শব্দটি, শব্দ কোন শব্দ, লগারিদম। লগারিদম শব্দটি থেকে 5টা করে নিয়ে আপনি কতগুলো বিন্যাস করতে পারবেন বা কতগুলো শব্দ তৈরি করতে পারবেন, কোয়েশ্চেন ছিল সেটা। তাহলে লগারিদম শব্দতে 9টি বর্ণ আছে, তাই এন এর মান 9, আপনাকে 5টি করে নিয়ে অপশন দিয়েছে, তাহলে আর এর মান হচ্ছে 5, তাহলে NPR বসিয়ে দিলেই হবে। তাহলে আপনাদের আমি বলে 3টা অঙ্ক আবার ফুল রিপিট করি। লগারিদম শব্দে টোটাল বর্ণ 9টি, সব নিতে বলছে, তাই 9 ফ্যাক্টরিয়াল, কোনো রিপিট নাই, কোনো কিছু দিয়ে ভাগ নাই। কিন্তু মাশরাফি শব্দে সব কয়টা নিতে বলছে, আছে 8টা, 8 ফ্যাক্টরিয়াল, তার মধ্যে রিপিট আছে 2টা এ, তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। যদি এমন হইতো, ধরেন আমি একটা লিখি জগন্নাথ, একটা শব্দ এই মুহূর্তে মাথায় যেটা ঢুকছে এটাই লিখছি, এই শব্দটা সবগুলো নিয়ে কত রকমের সাজানো যাবে, আপনাকে প্রশ্ন করাইলো যে সব কয়টা নিয়ে আপনি কত রকমের সাজাইতে পারবেন জগন্নাথকে। তখন আপনি গুনবেন 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 9 ফ্যাক্টরিয়াল। কিন্তু এখানে দেখেন রিপিটের একটা খেলা, এ এ এ, 3টা এ না, তাই 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। আবার কি 2টা এন আছে, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, আর কিছু রিপিট নাই, আর কোনো ভাগও নাই, এই হচ্ছে অ্যান্সার। বুঝছেন? কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু ভাগ হয়, এখানে কিন্তু ভাগ হয় ভাই। এখানে যে 8টার মধ্যে একটা 2 ফ্যাক্টরিয়াল না, আরো 6টা 1 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হতো, নিয়ম হচ্ছে এটা। আরো 6টা 1 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করা লাগে, কারণ একটা m 1 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, একটা s 1 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, একটা h 1 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। তাহলে 1 ফ্যাক্টরিয়ালের মান কত 1,
তাই এইগুলো আমাদের শিখাই নাই, অদৃশ্যভাবে এটা ভাগ হয়, কিন্তু ম্যাথমেটিক্যালি এটা হচ্ছে লজিক, অর্থাৎ যে যে বর্ণ আছে সবগুলোতে ভাগ করতে হয়। তাই একটা বর্ণের জন্য ভাগ করার প্রয়োজন পড়ে না, কারণ এটার মান হচ্ছে 1, আমরা লিখি না। তাই এইটুকু বুঝছেন কিনা যে কোনো শব্দে যদি রিপিট থাকে সেটার সব কয়টা নিয়ে যদি সাজাইতে বলা হয় তখন আপনারা অঙ্ক করতে পারবেন কিনা। অপসারণ রূপান্তর আপু, আই এম এক্সট্রিমলি সরি, আপনি বলেছেন যে এটার ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটা দেখানোর জন্য। আমি দুঃখিত, এটা আমি এখন দেখাতে পারবো না, কারণ ক্যালকুলেশন পলিসি আমি আলাদাভাবে পড়িয়ে নিয়েছি যেন ম্যাথের মধ্যে ক্যালকুলেশন ডিস্টার্ব না হয়। ঠিক আছে, আপনি যদি পরে জয়েন করে থাকেন আপনি অঙ্ক আমার ক্লাসটুকু আবার দেখে নেন শুরুতে। তাহলে এইটুকু যদি বুঝে থাকেন, এবার আপনাদের জন্য ফাইনাল কোয়েশ্চেন, এটা আপনারা একটু কমেন্ট করবেন, দেখি আপনারা কতটুকু এখন পর্যন্ত বেসিক আছে। সো আপনাদের এবার কোয়েশ্চেন, মানে আমার 4 নম্বর কোয়েশ্চেন, এটা তো 1, এটা তো 2 আর এটা তো 3 ছিল। সো এবার 4th কোয়েশ্চেন, আপনারা একটু কোয়েশ্চেনটা লেখেন, প্রত্যেকে খাতায় লেখেন। এই যে মাশরাফি শব্দটি থেকে সেমি ধরেন 5টি করে বর্ণ নিয়ে বিন্যাস, 5টি করে বর্ণ নিয়ে কত রকমের বিন্যাস করা যায়। একটু কমেন্ট করেন তো অপশনে, আপনারা কমেন্ট অপশনে কমেন্ট করেন তো, মাশরাফি শব্দটি থেকে 5টি করে নিয়ে কত রকমের বিন্যাস করা যায়, একটু কমেন্ট করেন, দেখি আপনারা কতটুকু রানিং বুঝতেছেন। দেখেন কোথা দিয়ে যে 1 ঘন্টা 7 মিনিট চলে গেছে আমি কিন্তু টেরও পাই নাই। এবং আমি আপনাদের একটা আশ্বাস দেব, আপনারা ট্রাস্ট মি, আপনারা বিন্যাস সমস্যার 2nd ক্লাসটা করবেন, খাওয়া দাওয়া করে বসবেন, বা না খাইলেও সমস্যা নাই, আপনারা এসে বসবেন, কোথা দিয়ে যে 90 মিনিট সময় চলে যাবে আপনারা টেরও পাবেন না, কিভাবে 90 মিনিট চলে যাবে। 2nd ক্লাসটা এতটাই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু 2nd ক্লাসে আসবে, কারণ আজকে বেসিকটুকু ডিসকাশন হচ্ছে, মূল আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ ধরে কিন্তু 2nd ক্লাসে। সুতরাং বৃহস্পতিবার রাত 10টায় খেলা হবে, মনে রাখবেন। লিখতেছেন 8 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, 7p5, 8p5, 8 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল, 8/3। এই যে নানান রকমের বাহারি অপশন আসতেছে, একটা উত্তর হয়নি, ঠিক আছে। 8p5 বলেন, একটা উত্তর হয় নাই। যদি ক্লিয়ার কাট বলি, আপনারা এখানে লাইভে যতজন আছেন 4-5 জন এই ম্যাথটা পারলেও পারতে পারেন, কিন্তু বাকিরা অ্যাকচুয়ালি এই জিনিসটা পারবেন না। যদি এই ম্যাথটা আপনি পারতেনই, মনে রাখবেন এই ম্যাথ যে স্টুডেন্ট পারবে সে জিন্দেগিতে আমার লাইভ দেখবে না। এই ম্যাথটা যে পারবে সে আমার লাইভে উপস্থিত থাকার কথা না। 2-1 থাকতে পারে আমাকে ভালোবেসে বা কি পড়াই একটু দেখি, সেটা ভিন্ন, কিন্তু তার থাকার কথা না। এটা হচ্ছে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত। সার্টিফিকেট দেয় না আপনাদের কোনো একটা কোর্স বা টাস্ক করার সময়, আমাদের ফাইনাল রাউন্ড একটা পরীক্ষা হয়, যে তারপর সেটা পাস করলে একটা সার্টিফিকেট করে না, ইয়র নাও পাস। এটা হচ্ছে আপনার সার্টিফিকেট ম্যাথ। এই ম্যাথটাই হচ্ছে বিন্যাস এবং সমাবেশ মিক্স করে করতে হয়। এখানে শুধু বিন্যাস না, এখানে শুধু সমাবেশ না, বিন্যাস এবং সমাবেশ মিক্স করে করতে হয়। এই ধরনের অঙ্ক আছে আপনাদের, কয়েকটা পরিচিত অঙ্ক বলি। আমেরিকা শব্দটি থেকে প্রতিবারে 3টি করে নিয়ে বিন্যাস, থিসিস শব্দটি থেকে 4টি করে নিয়ে বাছাই, ডিগ্রি শব্দটি থেকে 4টি করে নিয়ে বাছাই। যদি আপনার বই পড়ে থাকেন এই অঙ্কগুলো পেয়েছেন। ঠিক এই অঙ্কগুলো হচ্ছে এই পলিসি। মোরাল অফ দ্য স্টোরি, যদি কোনো শব্দে বর্ণের রিপিটেশন ঘটে, যদি কোনো শব্দে বর্ণের রিপিট ঘটে, আমি আবার বলছি, যদি কোনো শব্দে বর্ণর পুনরাবৃত্তি বা একাধিক বর্ণ মানে বারবার আসে, এরকম একটা হোক বা 2টা হোক, সেই শব্দ দিয়ে যদি আপনাকে সব নিয়ে অঙ্ক করতে বলে এরকম ভাবে পারবেন। কিন্তু যদি সেখান থেকে কিছু কম নেওয়ার কথা বলে, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, 5টা হোক, কম নিয়ে যদি বলে, অঙ্কগুলো নর্মাল নিয়মে হবে না, অঙ্কগুলো হবে বিন্যাস এবং সমাবেশের নিয়মে। এই জিনিসটা আমরা শিখবো আমাদের 4র্থ ক্লাসের শেষ আধা ঘন্টা। এই জিনিসগুলো আমরা শিখবো কোথায়? আমাদের 4র্থ ক্লাসের শেষ আধা ঘন্টা।
যেহেতু অঙ্কটার রুলস হচ্ছে কি বিন্যাস এবং সমাবেশ মিক্স করে করতে হয়, আমাদের আগে ফুললি বিন্যাস শিখতে হবে, আমাদের সমাবেশ শিখতে হবে, দুইটা আমরা শিখে ফেললাম, পরে দুইটাকে মিলে কম্বো প্যাকেজ, এটা হচ্ছে কম্বো প্যাকেজ। আপনারা জানেন আমার একটা কম্বো প্যাকেজ ছিল, 350 টাকা 35টা ক্লাসের ম্যাথ কোর্স, 350 টাকার মেন্টাল এবিলিটির ম্যাথ কোর্স। অনেকে আপনারা এই কম্বো প্যাকেজে ভর্তি হয়েছেন। তো কম্বো মানে কি? দুইটা জিনিসের মিক্সআপ। এটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশের কম্বো প্যাকেজ। তাহলে কখন কম্বো কাজ করবে? যখন শব্দে বর্ণে রিপিট থাকবে। এই অঙ্কটা আমরা আপাতত আজকে করব না, কারণ করাইলে অনেকের মাথার উপর দিয়ে যাবে। কিন্তু সিনারিওটা বুঝছেন কিনা? আমি যদি এক পলকে রিভিশন দেই, কোন একটা শব্দ রিপিট নাই, নির্ভেজাল, একবার আমার মতো ভেজালবিহীন সাদা মনের মানুষ, সেখান থেকে সব নেওয়ার কথা বলুক, নো টেনশন। সেখান থেকে কম নেওয়ার কথা বলুক, নো টেনশন, অঙ্ক হয়ে যাবে। কিন্তু মাগার যদি শব্দের মধ্যে রিপিট থাকে তাহলে কিন্তু সব নিলে অঙ্ক হবে, কিন্তু কিছু কম নিলে আপনাদের অঙ্ক হবে না। কম নিলে কি ভেজাল আছে, মনে রাখবেন। তাহলে আপনাদের এই টাইপটা শেষ। নবীন মাধব ভাই, আপনার উত্তরটা ফুললি হয় নাই ভাই, একটু বাকি আছে। রেকর্ডে যদি পেয়েও থাকেন একটু ভুল করছেন, স্লাইটলি ভুল, তবে আপনি কাছাকাছি গিয়েছেন। তাহলে আপনাদের টাইপ 2 ক্লিয়ার। এবার আসেন টাইপ 3, পুনরাবৃত্তিমূলক বিন্যাস। টাইপ 3 হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। ধরেন দুইটা অঙ্ক লিখি, 1 2 3 4 5। অঙ্কগুলো একবার ব্যবহার করে 4 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায়। এটা হচ্ছে ফার্স্ট ম্যাথ। এবার হচ্ছে সেকেন্ড, 1 2 3 4 5। অঙ্কগুলো এক বা একাধিকবার ব্যবহার করে 4 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায়। তাহলে আপনাদের দুইটা কোয়েশ্চেন লিখেছি, একই সংখ্যা নিয়েছি 1 থেকে 5, এখানেও 1 থেকে 5। তাহলে এই অঙ্কগুলো এখানে দেখেন একবার ব্যবহার করে, আর এখানে হচ্ছে এক বা একাধিকবার ব্যবহার করে। দুইটাই বলছি 4 অঙ্কের সংখ্যা, অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা। তাহলে যেহেতু 4 অঙ্কের, খেয়াল করেন এখানে অঙ্ক কয়টা? 5টা না? n এর মান 5, n = 5। যেহেতু বলছে 4 অঙ্কের, তাহলে r = 4। আপনি n এবং r পাইলেন। সূত্র কি ইউজ করবেন? একবার ব্যবহার করার কথা যদি বলে, সূত্র কি হয়? NPR। তাহলে এখানে ফর্মুলা হবে 5P4। এখানে যেহেতু 5টা, n এর মান 5, যেহেতু 4 অঙ্কের, r এর মান 4। কিন্তু যেহেতু বলছে এক বা একাধিকবার হইলে সূত্র হয় n পাওয়ার r। এটার অ্যান্সারটা হবে 5 পাওয়ার 4। এই হচ্ছে ডিফারেন্স, যে NPR এর সূত্র কখন ইউজ হবে আর n পাওয়ার r এর সূত্র কখন ইউজ হবে আমি আলাদাভাবে লিখেছি। যে একবার ব্যবহার করার কথা বলে সূত্র হবে NPR, আর এক বা একাধিকবার যদি বলে তাহলে সূত্র হবে n পাওয়ার r। তাহলে n এর মান কত? অলওয়েজ স্টক n এর মান। r এর মান কি? অপশন, যেটা আপনাকে কমান্ড করবে। আপনাকে কমান্ড কি করেছে? 4 অঙ্কের সংখ্যা। কমান্ড কি? 4 অঙ্কের সংখ্যা, সুতরাং r এর মান 4। আমি পাশাপাশি দুইটা অঙ্ক দিয়েছি এজন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি এই দুইটা অঙ্ক বুঝেন তাহলে টাইপ 3 ক্লিয়ার। একটু কাইন্ডলি কমেন্ট করেন যে এই দুইটা ম্যাথ বুঝছেন কিনা। যদি বুঝেন তাহলে লেখেন টাইপ 3 ক্লিয়ার, কারণ টাইপ 3 তে 3টা ম্যাথে আছে, সবগুলি n পাওয়ার r দিয়ে। কারণ টাইপ 3 এর হেডিংটা হচ্ছে পুনরাবৃত্তি, রিপিট। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে রিপিট ছাড়া কিভাবে হবে, এই জন্য আপনি দুইটা প্যারালালি বুঝিয়েছি। তাহলে যদি বুঝে থাকেন লেখেন টাইপ 3 ক্লিয়ার।
আচ্ছা, এবার আমি একটা কোয়েশ্চেন করব, মানে সলভ করব টাইপ 4 থেকে। টাইপ 4 এর প্যাটার্ন 1, টাইপ 4 এর দুইটা প্যাটার্ন আছে, আপনারা দেখবেন প্যাটার্ন 1 অলরেডি ডিসকাস করে ফেলছি। প্যাটার্ন 1 অলরেডি ডিসকাস করে ফেলেছি, এই যে মাশরাফি শব্দের দিয়ে। যদি শব্দে রিপিট থাকে তাহলে যেগুলো রিপিট সেগুলো দিয়ে ভাগ হবে। মাশরাফি, জগন্নাথ দুইটা শব্দ দিয়ে পড়েছি। তাহলে টাইপ 3 প্যাটার্ন 2 35 BCS এ যেটা আসছে প্রিলিমিনারিতে, ওই কোয়েশ্চেনটা দিয়ে আপনাদের অঙ্ক করে ফেলবো, অঙ্ক শেষ করব। ঠিক আছে, কিন্তু 35 BCS এর কোয়েশ্চেনটা আমি আপনাদের করব না, এটা আপনাদের টাস্ক দিব। ঠিক আছে, আমি করব এখানের আরেকটা অঙ্ক। এটাই হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ, যেহেতু 35-এ আসছে। আমি দুইটা শব্দ লিখব, একটা হচ্ছে রাজশাহী। রাজশাহী, কারা কারা আছেন রাজশাহীর? হচ্ছে রাজশাহী। আর একটা শব্দ হচ্ছে বরিশাল। এই বরিশাল বানান চেঞ্জ হয়েছে, আপনারা জানেন 5টা জেলার বানান চেঞ্জ হয়েছে, কিন্তু সবগুলো বইয়ে বরিশালের আগের স্পেলিং অঙ্কটা আছে। আবার যদি পরীক্ষা আসে আপনাদের আগের স্পেলিংয়ে আসবে, এই জন্য আমি আগের স্পেলিংয়ে দিয়েছি। এখন এই দুইটা শব্দ আমি দিলাম, একটা হচ্ছে রাজশাহী আর একটা হচ্ছে বরিশাল। এটা আমেরিকা, কানাডা হতে পারে, যে কোনো শব্দ দিতে পারে। মনে করেন মুশফিক, সাকিব দিতে পারে, বলা যায় না। যে কোনো ওয়ার্ড দিয়ে দুইটার মধ্যে কম্পেয়ার করবে যে এটার বিন্যাস এটার বিন্যাসের কত গুণ, একটার বিন্যাস আর একটার বিন্যাসের কত গুণ, আপনাদের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করতে বলবে। এই জন্য আপনার দায়িত্ব কি, দুইটাকে আলাদা বিন্যাস করবেন, কিন্তু উত্তর বের করবেন না। আমি দেখাই, যেমন রাজশাহী কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, কত? 8 ফ্যাক্টরিয়াল। 8টা আছে, 8 ফ্যাক্টরিয়াল। এখন রিপিটগুলো কি কি স্যার? এই যে এ রিপিট আর হচ্ছে এইচ রিপিট। সুতরাং দুইটা জিনিস রিপিট আছে, এই 2 ফ্যাক্টরিয়াল এবং 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। এটা হচ্ছে রাজশাহীর বিন্যাস। এবার আসেন বরিশালের বিন্যাস করি, কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টা, 7 ফ্যাক্টরিয়াল। এটার মধ্যে আবার ভাগ কি আছে? রিপিট হচ্ছে 2টা এ, তাহলে শুধুমাত্র 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। এখন কেউ কেউ আছেন যে এটা ক্যালকুলেশন করে ফেলে, আমি আপনাদের বলবো ক্যালকুলেশন করবেন না। পলিসি আছে, আপনাকে বলছে না একটা আরেকটার কত গুণ রিলেশন ডেভেলপ করতে, আপনি কি করবেন? একটার বিন্যাসকে আরেকটা দিয়ে ভাগ করে দিবেন। যেমন আমি এই বিন্যাসটাকে, অর্থাৎ রাজশাহীর বিন্যাসটাকে বরিশালের বিন্যাস দিয়ে ভাগ করে দেব। এখন আমি এটুকু বিশ্বাস করি আপনারা প্রত্যেকে রাজশাহীর বিন্যাসটুকু বুঝেছেন এবং বরিশালের বিন্যাসটুকু বুঝেছেন, কারণ এটা আপনাদের ডিসকাস করা হয়েছে। রাজশাহীতে 8টা বর্ণ আছে, তাই 8 ফ্যাক্টরিয়াল, 2টা এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, 2টা এইচ এর জন্য 2 ফ্যাক্টরিয়াল। বরিশালে 7টা বর্ণ আছে, 7 ফ্যাক্টরিয়াল, শুধু 2টা এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এ হচ্ছে আলাদা বিন্যাস। এখন সম্পর্ক বানাতে গেলে একটাকে একটা দিয়ে ভাগ করবেন, 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। এখন এই ভাগ করে আমি এটা একটু মুছে ফেলবো। এখন ভাগের নিয়ম আমরা কি জানি, যে 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, আর এটা কি উল্টা উপরে চলে যাবে, 2 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল। আমরা জানি নিচেরটা উপরে চলে যায় আর এটা তো থাকে। এই লাইনটাকে এভাবে লেখা যায়, ঠিক আছে? এই লাইনটাকে এভাবে লেখা যায়। একজন কমেন্ট করছেন লেখাগুলো ঝাপসা দেখাই, কিন্তু আমি তবে ক্লিয়ার কাট দেখতেছি। সবারই কি ঝাপসা দেখাচ্ছে? তো এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে এখন দেখেন আপনাদের একটু কাটাকাটি যাই, এই 2 ফ্যাক্টরিয়াল সাথে 2 ফ্যাক্টরিয়াল কাটা। এখন আমি এই 8 ফ্যাক্টরিয়ালকে কিন্তু লেখা যায় 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল। 8 ফ্যাক্টরিয়ালকে লেখা যায় 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু এই যে 7 ফ্যাক্টরিয়াল আছে। এখন আপনি এই 7 ফ্যাক্টরিয়াল কাইটা দেন, এই 8কে 2 দিয়ে ভাগ করেন, আপনার আসবে 4 গুণ। সুতরাং রেজাল্টটা হচ্ছে 4 গুণ। রাজশাহীর বিন্যাস সংখ্যাটা বরিশালের 4 গুণ। এই সিস্টেমে আপনারা ক্যালকুলেট করবেন, তখন আর পুরা ক্যালকুলেশন করা লাগে না। এখন বলতে পারেন স্যার 8 ফ্যাক্টরিয়ালকে কেমনে এইভাবে লিখছেন? এটা লেখার নিয়ম হচ্ছে, ধরেন আপনি 6 ফ্যাক্টরিয়াল, আপনার নিয়ম কি? 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আপনি যেখানে ব্রেক দিবেন সেখানেই ফ্যাক্টরিয়াল। এটাকে কিন্তু আপনি লিখতে পারেন 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। আপনার যদি ইচ্ছা হয় যে না আমি আরও কম লিখবো,
তাহলে আপনি 6 × 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারেন, একই কথা। আপনি যেখানে ব্রেক দিবেন সেখানে ফ্যাক্টরিয়াল দিয়ে দিবেন, নিয়ম হচ্ছে সেখান থেকে ধীরে ধীরে কমা। তাহলে 8 থেকে আমি কমে 7-এ যাবো, 7-এর পরে 6, 6-এর পরে 5, কিন্তু বাকিগুলো দিয়ে তো আমার লাভ নাই। আমার লাভ কি 7 আনলে, কারণ আর একটা 7 ফ্যাক্টরিয়াল আছে। এই জন্য আমি 8 ফ্যাক্টরিয়ালকে 8 × 7 ফ্যাক্টরিয়াল লিখলাম, যেন কাটাকাটি সহজ হয়। তাহলে কাটাকাটি হয়ে গেল, 8কে 2 দিয়ে ভাগ করলাম, অ্যান্সার চলে গেল। তাহলে এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস, এবং আপনাদের যে শীট প্রোভাইড করেছি আপনারা শীটের ক্যাটাগরি 4 অর্থাৎ টাইপ 4 পর্যন্ত করবেন। এবং আজকের ক্লাসের পুরো বেসিকটুকু আবার প্রয়োজন পড়লে ভিডিওটা দেখে তারপর নেক্সট ক্লাস বৃহস্পতিবার 10টায় আসবেন। টাইপ 5 থেকে শুরু করব, আপনাদের পরীক্ষা আসার উপযোগী গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং আগামী অঙ্কগুলো কিন্তু গল্পে গল্পে করাবো। নেক্সট ক্লাস গল্পে গল্পে, অনেক স্টোরি দরকার। এবং আপনারা যারা এখন পর্যন্ত আছেন ধন্যবাদ, এবং আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা, ক্লাসটা কেমন লাগলো একটু কাইন্ডলি ফিডব্যাক দিবেন। আর এরপরও আপনারা শেয়ার করবেন, পরিচিতদের বলবেন। যদি আপনি আপাতমস্তক ক্লাস করে যদি বুঝেন যে না আপনার ক্লাসটা ভালো লেগেছে, তাহলে আপনাদের পরিচিতদের বলবেন যে বিন্যাস সমাবেশ যদি বুঝতে হয় তাহলে এই গ্রুপে আশরাফুল স্যারের ক্লাস করুন। ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের আজকের প্রেজেন্টেশন। আর আপনাদের রিভিশন কোর্সটা শুরু হবে হচ্ছে আগামী, রুটিন দেওয়া আছে আগামী রবিবার থেকে। রুটিন দেওয়া আছে, সেই রুটিন আলোকে এবং পরীক্ষারও রুটিন দেওয়া হবে। সেই পরীক্ষার আলোকে আপনারা রিভিশন কোর্সগুলো করবেন। 1 ঘন্টা করে ক্লাস হবে, প্রতিদিন 10টা ক্লাস হবে। সেটা শুধুমাত্র হাইলাইটস, যেটাকে বলা হয় হাইলাইটস। আপনার একটা বিশাল বড় ক্রিকেট ম্যাচকে যেমন আধা ঘন্টা হাইলাইটস দেখতে মজা লাগে, ওই রকমভাবে ধুমধারাক্কা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের দেখাবো। ঠিক আছে? এবং আপনাদের আর একটা কথা বলে দেই, সেটা হচ্ছে আগামী দিন বৃহস্পতিবার আমি বলবো আপনারা ঘড়ির কাঁটাটা একটু দূরে রাখেন, রাইখা বসবেন। কখন যে 90 মিনিট চলে যাবে আপনারা টেরও পাবেন না। ইটস অ্যান ওপেন চ্যালেঞ্জ। ক্লাসে বসবেন 10টায়, ভালো করে খেয়ে বসবেন, কারণ পেটে সিগন্যাল দিলে আবার কিন্তু মাথায় কাজ করবে না। 90 মিনিট খুব স্মুথলি চলে যাবে, অঙ্কের ভিতরে ঢুকে পড়বেন। বিন্যাস যে কত মজা করে পড়া যায় এটা বুঝতে হলে নেক্সট ক্লাসে আসবেন ইনশাল্লাহ। দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।